তোমরা আসবে না আমার কাছে। তোমরা সবাই স্বার্থপর। ওর সঙ্গে কেন এমন করেছো তোমরা? ওকে কেন কেউ ভালোবাসোনি? কেন ওর সবকিছুকে ওকে একা করে দিলে? কেন ওর সঙ্গে এত অন্যায় কেন করেছো তোমরা? ওকে কেন এত কষ্ট দিয়েছো? তোমাদের মতো বেইমান স্বার্থপর মানুষ কারো জীবনে যেন না থাকে। শোভন চৌধুরীও স্বার্থপর মানুষ, ভীষণ স্বার্থপর। শান্ত হ সোহা, এমন করছিস কেন? সোহা ভাইয়ের কোমর জড়িয়ে ধরে হু হু করে কাঁদছে। সামাদ চৌধুরী সোহাকে শান্ত করার চেষ্টা করে বলেন। সোহা দাদু ভাই, সামলাও নিজেকে। সোহা দাদার দিকে তাকিয়ে বলে, দাদা ভাই, আমি ওর কাছে যাব। ভেতরে গিয়ে ভেতরে গিয়ে কান্নাকাটি করা যাবে না। আরো রোগী আছে ওখানে, তাদের সমস্যা হবে। কান্না করবো না। আসো। সামাদ চৌধুরী সোহার হাত ধরে আইসিইউর দরজা থেকে ভেতরে ঢুকিয়ে দেন। ভেতরে ডিউটিরত নার্সকে বলে দেন শ্রবণের কাছে নিয়ে যেতে। নার্স সোহাকে শ্রবণের বেডের কাছে নিয়ে আসে। শ্রবণ লম্বা হয়ে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক, গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা। চেহারা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। শ্রবণের চেহারার দিকে তাকিয়ে সোহার হৃদয় ভেঙে চুরে চুরমার হয়ে আসে। টুলের উপর বসে থেকে শ্রবণের এক হাত মুঠো করে ধরে। হাতটা আজ শক্ত মুঠোয় ধরছে না সোহার হাত। সোহার দু চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। শ্রবণের সিল্কি চুলে হাত বুলিয়ে মৃদুস্বরে বলে, কেমন আছো? ঘুমিয়ে পড়েছো? ওঠো, কথা বলো আমার সাথে। তোমাকে এভাবে দেখে ভীষণ কষ্ট হচ্ছে আমার। শ্রবণের দিক থেকে কোনো উত্তর আসে না। চোখ মেলে তাকায়ও না শ্রবণ। অপারেশনের কথা স্মরণ হতে শ্রবণের গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে খুঁজতে শুরু করে কোথায় অপারেশন হয়েছে। ব্ল্যাঙ্কেট সরিয়ে সোহার মুখের রং আরও ফ্যাকাশে হয়ে যায়। শ্রবণের সারা গায়ে হাতে শুধু মারের দাগ, লাল লাল দাগে ভরা। দেখে মনে হচ্ছে চামড়া ফেটে গেছে, জায়গায় জায়গায় ফুলে আছে। ফর্সা দেহে দাগগুলো বীভৎস দেখাচ্ছে। সোহার শরীর ঝাঁকি দিয়ে উঠে, গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। শ্রবণের হাতটা শক্ত করে মুঠো করে ধরে কাঁদতে কাঁদতে বলে, এই শ্রবণ চৌধুরী, ওঠো, ওঠো না। আমার অনেক ভয় হচ্ছে তোমায় এইভাবে দেখে। এই, তুমি কি ঘুমিয়ে আছো? ঘুমিয়ে থাকলে জাগো। তো দুপুরে খাওনি, রাতেও খাওনি, খাবে না? এখনো খিদে পায়নি তোমার? আমি খাইয়ে দেবো তোমায়। ওঠো না। তোমার কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? আমাদের ছেড়ে তুমি যেতে পারো না। আমাদের সন্তান এখনো দুনিয়ায় আসেনি। ওর বাবাকে দেখেনি, কোলে ওঠেনি, ওর হাত ধরেনি, হাত ধরে হাঁটেনি। তুমি এখনো আমাকে ভালোবাসোনি। আমাদের সুখের সংসার হয়নি। আমি তোমায় হারাতে চাই না। তুমি আমাদের একা করে দিয়ে যেতে পারো না। এই শ্রবণ চৌধুরী, এই স্বার্থপর শ্রবণ চৌধুরী, ওঠো না। উঠছো না কেন? রাগ করেছো আমার সাথে? আমি সরি বলেছি তো, জীবনে আর কিছু বলবো না। একটাবার কথা বলো, চোখ খোলো। তোমার কি হয়েছে? কেউ বলছে না কেন আমায়? ওরা কেন মেরেছে তোমায়? কি করেছে? মারতে মারতে ওরা মানুষ নাকি জানোয়ার? এইভাবে এবার কিভাবে আঘাত করলো তোমার গায়ে? তুমি না থাকলে আমাদের কি হবে বলো? এই ওঠো না, ওঠো। ওঠো, আর কত ঘুমাবে? শ্রবণের গায়ের দাগ দেখে পাগলের মতো আচরণ শুরু করেছে। তার মধ্যে সেই স্বপ্ন বারবার মনে পড়ছে। ওকে এমন করতে দেখে নার্স দ্রুত এগিয়ে আসে ওর কাছে। ওকে ধরে বলে, আপনি এমন করছেন কেন? শান্ত হন, রুগীকে ডিস্টার্ব করবেন না। ও, ওর কি হয়েছে? ও উঠছে না কেন? ও কথা বলছে না কেন? এভাবে শুয়ে আছে কেন? আপনি আগে শান্ত হন। ও বাঁচবে না? ও উঠবে না? সুস্থ হবে না ও? আমাদের সন্তান দুনিয়ায় আসার আগে এতিম হয়ে যাবে? ও ও ছেড়ে ছেড়ে চলে যাবে আমাদের? ও ও আম- নার্স ধরেও ধরে রাখতে পারে না সোহাকে। সোহা আবারও অজ্ঞান হয়ে ঢলে পড়েছে ফ্লোরে। কেমন পাগলের মতো আচরণ করছিল, উন্মাদ হয়ে উঠেছিল। নার্স সোহাকে জাগাতে না পেরে বাইরের দিকে ছোটে শ্রবণকে ঢেকে রেখে। ভোর রাতে জ্ঞান ফেরে শ্রবণের। সারা গায়ে অসহ্য রকমের ব্যথায় টনটন করছে পুরো শরীর। চোখ মেলে আশেপাশে নজর বুলায়, বুঝতে পারে আইসিইউতে রয়েছে। মুখে এখনো অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন চলছে। এই হসপিটাল আর আইসিইউ ওকে এত ভালোবাসে কেন? চোখ বন্ধ করে নেয়, আবার রাগে মাথার ভেতর আগুন ধরে গেছে। বাম হাতে অক্সিজেন মাস্ক খুলে ফেলে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ভারী লাগছে। মনে হচ্ছে বুকের উপর 1000 টনের পাথর তুলে দিয়েছে কেউ, যার জন্য শ্বাস নিতে পারছে না। মনিটরে বিপ বিপ শব্দ শুনে নার্স দ্রুত পায়ে এগিয়ে আসে শ্রবণের কাছে। দ্রুত অক্সিজেন মাস্ক পরিয়ে দিয়ে বলে, মাস্ক খুলছেন কেন? শ্রবণ মুখের উপর থেকে আবারও মাস্ক সরিয়ে ক্ষীণস্বরে বলে। আমাকে এখানে কে এনেছে? নার্স আবারও মাস্ক পরিয়ে দিয়ে বলে, আপনার ফ্যামিলি? অক্সিজেন মাস্ক খুলবেন না আর। চুপ করে শুয়ে থাকুন, ডাক্তার আসুক, তারপর ফ্যামিলির সঙ্গে দেখা করবেন। শ্রবণ মাস্ক খুলে ফেলে, আবার কিছুটা রাগী গলায় বলে, বারবার এই বালটা পরিয়ে দিচ্ছেন কেন? বাইরে কে আছে তাকে ভেতরে আসতে বলুন, জরুরি প্রয়োজন। গত রাতে বারবার আপনার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিল, এখনও শ্বাস নিতে পারছেন না ভালোভাবে। মাস্ক পরে থাকুন, আমি ডাকছি আপনার ফ্যামিলির কাউকে। গত রাত? এখন কটা বাজে? এখন ভোর 5:30। মানে গত রাত থেকে আমি এখানে আছি?
হ্যাঁ। শ্রবণের হার্টবিট বেড়ে যায়, কেমন অস্থির হয়ে উঠেছে। জোরে জোরে শ্বাস নিতে নিতে ক্ষীণস্বরে বলে, আমার ফ্যামিলির কাউকে ডাকুন। ডাকছি, আপনি শান্ত হন। নার্স দ্রুত পায়ে বাইরে বেরিয়ে স্পর্শকে ডেকে নিয়ে আসে ভিতরে। স্পর্শ ভাইয়ের পাশে দাঁড়িয়ে ভাইয়ের চুলে হাত বুলিয়ে বলে, ভাইয়া কেমন লাগছে এখন? ভালো। সোয়া ফ্ল্যাটে একা রয়েছে, ও একা থাকতে ভয় পায়। ওকে সোহাকে গত রাতেই নিয়ে এসেছি এখানে, তুমি শান্ত হও। স্পর্শ অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। শ্রবণ স্পর্শের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রবণের অস্থিরতা কমে, হার্টবিটের গতি স্বাভাবিক হয়ে আসে আস্তে আস্তে। নার্স শ্রবণের বিপি চেক করে সবকিছু ঠিকঠাক আছে দেখে বলে, আপনি অস্থির না হয়ে শান্ত হয়ে শুয়ে থাকুন, ডাক্তার চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। আপনি এখন বাইরে যান। স্ট্রেস নিও না ভাইয়া, সোহা আর বাবু এখন ঠিক আছে, তুমি শান্ত হয়ে থাকো। স্পর্শ দরজার দিকে এগিয়ে যায়। শ্রবণ চোখ বন্ধ করে নেয়। গত সন্ধ্যার সব ঘটনা স্মরণ করে। রাগে চেহারা রক্তিম বর্ণ ধারণ করে। বাঘের লেজে পা দিয়ে এর আগে থাবা খেয়েছে, এবার তো বাঘকেই ঘায়েল করেছে। 8টার পর ডাক্তার প্রবেশ করেন আইসিইউর ভেতর। শ্রবণের শারীরিক অবস্থা দেখেন, কেমন ফিল করছে সেসব জিজ্ঞাসা করেন। শ্বাস নিতে এখন আগের মতো আর বেশি কষ্ট হচ্ছে না। অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল। ধরে শোয়া থেকে তুলে বসানো হয়। শরীরের ব্যথায় চোখ খিচে বন্ধ করে নেয়। ডান পাশে কোমরের উপরে বেশি ব্যথা করছে। ওখানে কিছু একটা ঢুকিয়ে দিয়েছিল, বুকে অনেক লাথি দিয়েছে, এজন্যই বারবার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিল। শ্বাস টানলে বুকে ব্যথা বেশি অনুভব হচ্ছে। আগে একটু সুস্থ হোক, তারপর ওগুলোকে বোঝাবে শ্রবণ চৌধুরী আর কে। আইসিইউ থেকে শ্রবণকে কেবিনে শিফট করা হয়। বাড়ির প্রায় সবাই দেখা করে ওর সঙ্গে। ওর বন্ধুরাও চলে এসেছে হসপিটালে ওকে দেখার জন্য। ওর বন্ধুরা সবাই সকালে জানতে পেরেছে শ্রবণের অবস্থা সম্পর্কে, তাও নিউজ দেখে। শ্রবণের ফোন রাতে গাড়িতে রেখে চলে এসেছিল সবাই। হাসান বারবার কল করে ওকে পায়নি। সকালে নিউজ দেখে বাকি বন্ধুদের জানায়, তারপর সবাই চলে এসেছে। দরজার দিকে চোখ পড়তে দেখে শামীম রেজা চৌধুরী দরজার কাছে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছেন। ওনার চোখ মুখ শুকনো মলিন, চুলগুলো কিছুটা এলোমেলো। বাবার দিক থেকে চোখ সরিয়ে নেয় শ্রবণ। শামীম রেজা চৌধুরী দরজার সামনে থেকে সরে করিডোরে বসে পড়েন চেয়ারের উপর। সোয়া কোথায়? আছে হসপিটালে, সিরিয়াস। সোহকে নিয়ে আসো। সিয়াম মাথা নেড়ে কেবিনের ভেতর থেকে বের হয়। বড় আব্বুর দিকে চোখ পড়তে কিছুক্ষণ দাঁড়ায়। এর আগে কোনোদিনও ওনাকে বড় ছেলের জন্য উতলা হতে ব্যাকুল হতে দেখেনি সিয়াম। গত রাত থেকে অন্য এক শামীম রেজা চৌধুরীকে দেখছে। শ্রবণের রক্তের প্রয়োজন হয়েছিল। শামীম রেজা চৌধুরী নিজে রক্ত দিয়েছেন ছেলেকে। কেবিনের ভেতর থেকে সবাই বেরিয়ে আসে। একটু পরে সিয়াম সোহাকে নিয়ে কেবিনের সামনে এসে দাঁড়ায়। ওদের দুজনের সঙ্গে তনিমা চৌধুরী এসেছেন। সোহা সকলের দিকে তাকায়, সবাই ওর দিকেও তাকায়। সোহা এখনও কাঁদছে, চোখ দুটো বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। সিয়াম সোহাকে কেবিনের ভিতর ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দেয়। সোহা দরজার কাছেই দাঁড়িয়ে শ্রবণের দিকে তাকিয়ে রইল। শ্রবণ দরজার দিকেই তাকিয়েছিল এতক্ষণ। সোহাকে দেখে শোয়া থেকে উঠে বসতে বসতে বলে, মরণী বলে এভাবে কাঁদছিস? শ্রবণের কথা শুনে সোহার কান্না বাড়ে। শ্রবণ উঠে বসে সোহাকে কাছে ডাকে, হাতের ইশারায় সোহা এগিয়ে আসে। শ্রবণ সোহাকে নিজের সামনে বসায় বিছানায়। বুকে জড়িয়ে নিতে সোহা হাউমাউ করে কেঁদে উঠে ওকে জড়িয়ে ধরে। শ্রবণ বাম হাতে সোহার চুলে হাত বুলিয়ে বলে, কান্না বন্ধ কর, দোয়া করবি বেশি বেশি, তাহলে পরের বার ঠিকই মরে যাব। সোহা আরো শক্ত করে জড়িয়ে ধরে। শ্রবণ মুখ দিয়ে ব্যথাতুর ধ্বনি তুলে বলে, ওরে ডাইনির বাচ্চা, হস্তে ধর, বুকে ব্যথা। আহ! সোহা পূর্বের ন্যায় শক্ত করে ধরে রাখে শ্রবণকে। কাঁদতে কাঁদতে ঠিকমতো শ্বাস নিতে পারছে না এখন। শ্রবণ সোহার এলোমেলো চুলে হাত বুলিয়ে বলে, শান্ত হ, এমন করলে অসুস্থ হয়ে পড়বি। চুপ। শ্রবণের বুক থেকে মুখ তুলে তাকায়। শ্রবণ সোহার মুখের উপর থেকে চুল সরিয়ে দিয়ে কপালে চুমু খায়। কিচ্ছু হয়নি আমার, ঠিক আছে। আমি তোকে আরো কষ্ট দেওয়ার জন্য বেঁচে আছি। সোহা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলে, তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হতো? জানোয়ারগুলো কিভাবে মেরেছে তোমায়, কত কষ্ট দিয়েছে, কত ব্যথা দিয়েছে, কেমন হয়ে গেছে তোমার সারা গায়ে। ওরা এইভাবে কেন মেরেছে তোমায়? তুই কান্না বন্ধ কর। তুমি আর কোথাও যাবে না, আমি তোমায় কোথাও যেতে দেবো না। শ্রবণের ডান হাত ধরতেই চমকে ওঠে সোহা। ডান হাতের উল্টো পিঠে চামড়া উঠে উঠে রয়েছে, কেমন লাল লাল সাদা সাদা হয়ে গেছে। সোহা ডুকরে কেঁদে ওঠে হাতটা ধরে রেখে। শ্রবণ নিজেও নিজের ডান হাতের দিকে তাকিয়ে আছে। হাতের উপর পাড়া দিয়ে ধরেছিল, পাড়া দিয়ে ধরেই ক্ষান্ত হয়নি, পিষে ফেলার মতো করে পিছ ঢালা রাস্তায় ডলেছে, তখন এমন হয়েছে হাতটা। জানোয়ারগুলো হাতটার কি অবস্থা করেছে? ওরা এত কষ্ট কেন দিয়েছে তোমায়? সবাই কেন শুধু তোমাকে আঘাত করে, কষ্ট দেয়? শেষের কথাগুলো বলতে বলতে শ্রবণের গালে হাত রাখে সোহা। সোহার ডান হাতটা ধরে শ্রবণ বিচলিত হয়ে বলে, এই তোর কি হয়েছে? তোর হাতে কেনলে কেন? তুই ঠিক আছিস? বাবু ঠিক আছে? এই ডাইনির বাচ্চা, কথা বলিস না কেন? তোরা দুজন ঠিক আছিস? ঠিক আছে আমরা। কি হয়েছিল তোদের?
ক্যানুলা কেন লাগিয়েছিস তোর হাতে? কথা বলিস না কেন? বল, ক্যানুলা কেন লাগিয়েছিস? সোহা কথা বলে না। শ্রবণ দরজার দিকে তাকিয়ে সিয়ামের নাম ধরে ডাকে, কিন্তু শ্রবণের ডাকে দরজার বাইরে পৌঁছায় না। ওর গলা দিয়ে আগের মতো আওয়াজ বেরোচ্ছে না। জোরে ডাক দিতে গেলে বুকে ব্যথা লাগছে। এই ডানির বাচ্চা, সেমকে ডাক। সোহা সিয়ামকে ডাকে। সিয়াম না থাকে স্পর্শ, দরজা ঠেলে উকি দিয়ে বলে, সিয়াম নেই, নিচে গেছে। তুমি এখানে আসো। স্পর্শ এগিয়ে আসে। সোয়ার কি হয়েছে? ওর হাতে ক্যানুলা কেন? গতকাল সোহাই প্রথম কল করে দাদা ভাইকে বলেছিল তোমার কথা। পরে ওকে অনেকবার কল করেও আর পাওয়া যায়নি। তোমাকে হসপিটালে রেখে ওকে নিতে ফ্ল্যাটে যাই, গিয়ে দেখি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে। তারপর হসপিটালে এনে ভর্তি করি। মধ্যরাতে ঘুম ভাঙলে তোমাকে দেখার জন্য অস্থির হয়ে কান্নাকাটি শুরু করে। আইসিইউতে নিয়ে যায় তোমাকে দেখানোর জন্য। সেখানে গিয়ে তোমার অবস্থা দেখে আবার অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, তুমি যাও। স্পর্শ বেরিয়ে যায় কেবিন থেকে। শ্রবণ সোহাকে বুকে চেপে ধরে। সোহা এখনো নন স্টপ কেঁদে চলেছে। কাঁদতে কাঁদতেই বলে, তুমি আর কোথাও যাবে না। ওরা যদি তোমায় মেরে ফেলে তাহলে আমি কোথায় পাবো তোমাকে? আমাদের বাবু এতিম হয়ে যাবে। আমরা কিভাবে থাকবো তোমায় ছাড়া? শ্রবণ কিছু বলার আগে দরজায় টোকা পড়ে। সোহা শ্রবণের বুকে মুখ গুজে রাখে। শ্রবণ দরজার দিকে তাকায়। সামাদ চৌধুরী দরজা খুলে বলেন, ভেতরে আসতে বলো। সোহা শ্রবণের কাছ থেকে সরে না। আগের মতো শ্রবণকে ধরে বসে রইল। দুজন পুলিশ অফিসার সামাদ চৌধুরী আর শামীম রেজা চৌধুরী ভেতরে প্রবেশ করেন। বাকিরা দরজার কাছে দাঁড়িয়ে আছে। একজন পুলিশ অফিসার বলেন, আপনার উপরে কখন হামলা হয়েছিল আর কিভাবে? তখন প্রায় সন্ধ্যা 5:30টার উপর বাজে। একটা টয়োটা গাড়ি পেছন থেকে এসে দ্রুত গতিতে এসে আমার বাইকে ধাক্কা দেয়। আমি বাইক নিয়ে সিটকে পড়ি দূরে। অ্যাক্সিডেন্ট হওয়ার মিনিটখানেক পরে কয়েকটা বাইক এসে দাঁড়ায় আমার সামনে। বাইকে 7-8 জন ছেলে ছিল। ওদের প্রত্যেকের হাতে হকি স্টিক ছিল। একজনের হাতে ধারালো কিছু একটা ছিল। ওটা আমার ডান পাশে কোমরের উপর ঢুকিয়ে দিয়েছিল। সেটা ভেঙে সম্ভবত ভেতরে থেকে গিয়েছিল। হ্যাঁ, আমরা পেয়েছি সেটা। ওরা কারা ছিল কিছু বলতে পারবেন? চিনেন ওদের? না, তাদের মধ্যে কাউকে চিনি না আমি। কারো মুখ দেখেননি? ওদের সকলের মাথায় হেলমেট ছিল। কেউ কিছু বলেনি? না। কেন মেরেছে সে বিষয়ে কিছু বলেনি? না। আপনার কাছ থেকে কিছু নিয়েছে? দামি কিছু বা টাকা ছিল আপনার কাছে যা নেওয়ার জন্য ওরা আপনার উপরে হামলা চালিয়েছে? তেমন কিছু ছিল না, শুধু ফোন আর ওয়ালেট ছিল। আপনি সত্যি কাউকে চিনতে পারেননি? না। কে বা কারা আপনার উপরে হামলা চালালো, কেন করলো, এসব কিছুই বুঝতে পারছেন না? না। কোনো ক্লু না পেলে কিভাবে তদন্তে আগাবো আমরা? শ্রবণ চুপ করে রইল। আলতো হাতে সোহার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। সোহার কান্না বন্ধ হয়ে গেছে, কিন্তু একটু পর পর হেঁচকি তুলছে আর নাক টানছে। আচ্ছা, আমরা তাহলে এখন আসি। আপনার কোনো কিছু মনে পড়লে অবশ্যই আমাদের জানাবেন। ওকে। অফিসাররা কেবিন থেকে বেরিয়ে যান। সামাদ চৌধুরী ওনাদের পেছন পেছন বেরিয়ে যান। হাসান ভেতরে প্রবেশ করে বাকিরা বাইরে দাঁড়িয়ে পুলিশের কথা শুনছেন। শামীম রেজা চৌধুরী কেবিন থেকে বেরিয়ে যেতে নিয়েও থেমে যান হাসানের কথা শুনে। শ্রবণ, অফিসারদের মিথ্যে বললি কেন? কি মিথ্যে বললাম? আমি শিওর তুই জানিস কে কে তোর ওপর হামলা চালিয়েছে। শ্রবণ হাসানের মুখের দিকে তাকায়। হাসান আবারও বলে, তুই অন্যদের কাছে মিথ্যা বলে ধরা না পড়লেও আমার কাছে ঠিকই ধরা পড়েছিস। তোর চোখ মুখ বলছে তুই ওদের খুব ভালো করেই চিনিস। বল, কারা ওরা? আর পুলিশের কাছে মিথ্যা বললি কেন? আমি চাই না ওদেরকে পুলিশের হাতে তুলে দিতে। পুলিশ আজকে ধরবে, 2 দিন পর ছেড়ে দিবে। তাতে আমার মন শান্ত হবে না। আমার সঙ্গে যা করেছে তার কয়েক গুণ ফেরত পাবে, শুধু আমি একটু সুস্থ হই। কে কে ছিল, নাম কি? নাম বলতে বলতে দরজার দিকে চোখ পড়ে শ্রবণের। শামীম রেজা চৌধুরীকে এখনো কেবিনের ভেতর দাঁড়িয়ে থাকতে দেখে শ্রবণের চোখ মুখ আরো গম্ভীর হয়ে আসে। এই লোক এখনো না বেরিয়ে এখানে দাঁড়িয়ে আছে কেন? তখন না মনে হলো বেরিয়ে গেল? এখানে যে দাঁড়িয়ে আছে সেটা তো নজরেই আসেনি এতক্ষণ। শামীম রেজা চৌধুরী ছেলের দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যান। আঙ্কেল তো সব শুনে ফেললেন। নো প্রবলেম। শ্রবণ সোহার দিকে তাকায়। সোহার বুকের সঙ্গে মিশে আছে এখনো। চুলে হাত বুলিয়ে দিতে দিতে হাসানের সামনে সোহার মাথায় চুমু খায়। শ্রবণ আর সোহাকে একা ছেড়ে কেবিন থেকে বেরিয়ে যায় হাসান। শ্রবণ সোহার চুলের ভাঁজে হাত গুলিয়ে বলে, সকালে খেয়েছিস? সোহা শ্রবণের বুক থেকে মুখ তুলে দুদিকে মাথা নাড়ে। এখনো খাসনি কেন? কে খেতে দেয়নি? সোহা চোখ মুখ মুছে জড়ানো গলায় বলে, তুমিও তো খাওনি।
গতকাল দুপুরে খাওনি, রাতে খাওনি, খিদে পায়নি তোমার? আমার চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা কর। বাবুর আব্বু যদি ভালো না থাকে তাহলে বাবুর আম্মু কিভাবে ভালো থাকবে? আমাদের ভালো রাখার জন্য যদি তুমিই না থাকো তাহলে আমরা কিভাবে ভালো থাকবো? তুই এখন একা নস, বাবু আছে তোর সঙ্গে। বাবুর আব্বু তো সুস্থভাবে ফেরেনি আমার কাছে। বুঝতে পারছি তুই পাগল হয়ে গেছিস, তোকে পাগলা করতে পাঠাতে হবে। সঙ্গে তুমিও যাবে। কেন? তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে রইল। সোহার চোখ জোড়া টইটুম্বর হয়ে আছে, চেহারা শুকনো মলিন, ওষ্ঠজোড়া শুষ্ক। এক রাতে কি হাল করেছে নিজের। তোমার কষ্ট হচ্ছে না বসে থাকতে? শুয়ে থাকো, শরীরও ঠান্ডা হয়ে গেছে। স্পর্শকে ডাক আবার। সোহা বসা থেকে উঠে দাঁড়ায়। শ্রবণ আস্তে ধীরে শুয়ে পড়ে শরীর ঠেকে। স্পর্শ ভেতরে আসতে শ্রবণ ওর দিকে তাকিয়ে বলে, শোয়ার জন্য খাবার নিয়ে আসো। চাচু খাবার নিয়ে আসছে। শ্রবণ আর কিছু বলে না, স্পর্শ বেরিয়ে যায়। সোহা শ্রবণের পাশে এসে বসে। শ্রবণ সোহার পেটের দিকে তাকায়। ব্ল্যাঙ্কেটের নিচ থেকে হাত বের করে সোহার পেটের উপর হাত রাখে। শ্রবণের হাতের উপর হাত রাখে সোহা। সোহার চোখ জোড়া হতে এখনো টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। শ্রবণের গায়ের আঘাতে চিহ্নগুলোর কথা মনে হতে কলিজা ছিঁড়ে যাচ্ছে। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে বলে, কাঁদিস না। যে জানোয়ারগুলো তোমাকে এভাবে আঘাত করেছে ওদের কাউকে আস্ত ছাড়বো না। কতটা হিংস্রতা নিয়ে তোমায় মেরেছে জানোয়ারগুলো। যেই হাতে আর যে পা দিয়ে তোমায় আঘাত করেছে সেই হাত পা ভেঙে দেবো আমি। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে হাত উঁচু করে সোহার চোখের পানি মুছিয়ে। সোহার এমন কষ্ট মোটেও সহ্য হচ্ছে না। সোহার কান্না কাটার মতো বিচ্ছে ওর কানে। মন অস্থির হয়ে আছে, বুকের গভীরে কোথাও যেন রক্তক্ষরণ শুরু হয়েছে। অসহায় যন্ত্রণায় ভারী হয়ে উঠেছে হৃদয়। শ্রবণকে খাওয়ানোর জন্য সুপের বাটি নিয়ে ওর পাশে বসে সোহা। শ্রবণ আধা শোয়া অবস্থায় রয়েছে ঠেস দিয়ে। তুই আগে খেয়ে নি। তুমি খাও, তারপর যাচ্ছি। গতকাল দুপুরে খেয়েছিলি? বিকেলে? বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম। তোমায় নিয়ে ভীষণ বাজে একটা স্বপ্ন দেখে সন্ধ্যায় ঘুম ভেঙে গিয়েছিল। ভীষণ অস্থির অস্থির লাগছিল, তাই তোমার খোঁজ নেওয়ার জন্য কল করেছিলাম। রুস্তম নামের কেউ একজন কল রিসিভ করে তোমার অবস্থা সম্পর্কে জানায়। শুনে এভাবে প্যানিক করতে হবে? যদি বড় কোনো দুর্ঘটনা ঘটতো? এরপর কোনোদিন আর এমন করবি না। আমি মরে গেছি শুনলেও না। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে রইল। চোখ জোড়া হতে আবারও টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। শ্রবণ বুঝতে পারে না এই মেয়ের চোখে এত পানি কেন, কোথা থেকে আসে এত পানি। ঝরতেই থাকে তবুও শেষ হয় না। সোহা চোখের পানি মুছে শ্রবণকে খাওয়াতে শুরু করে। শ্রবণ চুপচাপ খায় আর সোহাকে দেখে। আমাকে এত ভালো না বাসলেও পারতি, এত ভালোবাসার প্রয়োজন ছিল না। সোহার হাত থেমে যায় শ্রবণের মুখের কাছে গিয়ে। শ্রবণ কিছুক্ষণ হা করে থাকার পর বলে, দিচ্ছিস না কেন? দে। সোহা খাওয়াতে শুরু করে আবার। রাগ হচ্ছে শ্রবণের উপর, কিন্তু প্রকাশ করার সাহস পাচ্ছে না। শ্রবণ হসপিটালে ভর্তি আছে, আজকে 4র্থ দিন। আজকে ওকে রিলিজ দিয়ে দিবে। শরীরের আঘাতের চিহ্নগুলো নীল আর কালচে হয়ে আছে। ফর্সা দেহে নীল আর কালচে ভাব বিশ্রী দেখাচ্ছে। দেখে মনে হয় শরীরের চামড়া আর মাংস পচে গেছে। শরীরের দাগগুলো দেখে সোহার কান্না পায়। হঠাৎ কেবিনের দরজায় নক হয়। শ্রবণ প্রবেশের অনুমতি দিতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে হাসান। শ্রবণের কাছে এগিয়ে এসে দাঁড়ায়, নিচু গলায় বলে, তুই ওদের মারতে লোক পাঠিয়েছিলি? শ্রবণ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে, কাদের? আবিদদের? না, আমি কেন ওদের মাতে লোক পাঠাবো? ওদের মারবো আমি নিজের হাতে, যত্ন নিয়ে। তুই ওদের মারতে লোক পাঠাসনি? আমি লোক পাবো কোথায় ওদের মারার জন্য? কারা যেন ওদের মারতে মারতে প্রায় মেরেই ফেলেছে। এক একটার অবস্থা করুন। ডান হাত আর বাম হাত ভেঙে দিয়েছে সবগুলোর। কার কার যেন দাঁতও ভেঙে ফেলেছে একদম। এই শীতের মধ্যে কাপড় চোপড় খুলে শুধু আন্ডারওয়্যার পরিয়ে রেখে মেরেছে, তারপর আবার সবগুলোকে পুকুরে ঠান্ডা পানিতে চুবিয়েছেও। বুঝতে পারছিস কেমন নৃশংসতা চালিয়েছে ওদের ওপর? আমি তো জানার পর ভেবেছি তুই এসব করেছিস। আমি এসব কিছুই করিনি। আমি তো জানলামই মাত্র তোর কাছে। সবগুলো কোথায় এখন? ঢাকা মেডিকেলে, অবস্থা খারাপ সবগুলোর। তুই কিভাবে জানলি? ফেসবুক থেকে। তুই তো কিছু করিসনি, তাহলে কারা ওদের এই অবস্থা করলো? ওরা কিছু বলেনি? একটাও কথা বলার মতো অবস্থায় নেই। শ্রবণ চুপ করে আছে। এর মধ্যে সোহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। শ্রবণ সোহার দিকে তাকিয়ে বলে, আমার ফোনটা দিত। সোহা চার্জারের কেবল থেকে ফোন খুলে শ্রবণের হাতে দেয়। শ্রবণ বাবার নাম্বারে ডায়াল করে। কতকাল পরে নাম্বারে ডায়াল করলো হিসেব নেই। নাম্বার ওর ফোনে আছে প্রথম থেকে, তবে ব্লক লিস্টে। তনিমা চৌধুরী, শামীম রেজা চৌধুরীর ফোন হাতে নিয়ে থমকে দাঁড়িয়ে আছেন স্ক্রিনে শ্রবণের নাম দেখে। শ্রবণ কেন কল করলো এই ফোনে? শামীম রেজা চৌধুরী ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলেন, কে কল করেছে?
তোমার বড় ছেলে। শামীম রেজা চৌধুরী দ্রুত তনিমা চৌধুরীর কাছ থেকে ফোন নিজের হাতে নেন। রিসিভ করবে ঠিক তখনই কল কেটে যায়। ফোন আনলক করবেন তখনই আবার ফোনের রিং বেজে ওঠে। দ্রুত রিসিভ করে কানে ধরেন। কিছু বলার আগে শ্রবণ গম্ভীর গলায় বলে, শামীম রেজা, হ্যাঁ, কেমন আছো? ওদের কেন মেরেছে? কাদের? না বোঝার ভান ধরবেন না, আমি জানি আপনি ওদের মেরেছেন। শামীম রেজা চৌধুরী স্ত্রীর দিকে তাকান। তনিমা চৌধুরী শকুনি দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছেন। নিচের গিয়ে নাস্তা রেডি করতে বলো। শ্রবণ কি বলছে? নিচে যাও। তনিমা চৌধুরী যান না কোথাও। শামীম রেজা চৌধুরী টায়াল পরে ব্যালকনিতে এসে দাঁড়ান দরজা লাগিয়ে দিয়ে। শ্রবণ ওপাশ থেকে আবারও বলে, কেন মেরেছেন ওদের? কাদের মেরেছি? আমি কেন কাউকে মারতে যাব? কাউকেই মারিনি। আপনি নিজের হাতে তো মারেননি, লোক দিয়ে মেরেছেন। মিথ্যা বলে লাভ নেই, আমি শিওর যে আপনি ওদের মেরেছেন লোক দিয়ে। শামীম রেজা চৌধুরী চুপ করে রইলেন। শ্রবণ ক্ষোভ নিয়ে বলে, আমি নিজের হাতে মারতে চেয়েছি, আপনি কেন এর মধ্যে বামার ঢোকালেন? আমার ছেলে হসপিটালের বেডে পড়ে থাকবে আর ওরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে, এটা তো হওয়ার নয়। ছেলের জন্য দরদ উতলে পড়ছে নাকি এখন? যখন নিজের হাতে আঘাত করতেন তখন ছেলের জন্য দরদ লাগতো না? আপনার সো কল্ড দ্বিতীয় স্ত্রী যখন বিনা দোষে আঘাত করত তখন দরদ উতলে ওঠেনি? ছোটবেলা থেকে এতবার হসপিটালে ভর্তি হয়েছি, তখন দরদ উতলে ওঠেনি? এখন কেন দরদ উতলে পড়ছে? নেক্সট টাইম আমার কোনো ব্যাপারে বাম হাত ঢোকালে আপনার হাতটাই ছিঁড়ে নেব আমি। বালের দরদ দেখাতে এসেছে, এই চ্যাটের দরদ আপনার ছোট ছেলে আর ছোট ছেলে বউয়ের জন্য দেখাবেন, আমার জন্য না। আমি চাইলে আমার ছেলেকে খুন করে ফেলতে পারি, তবে বাইরের কেউ আমার ছেলের গায়ে টোকা দিয়ে চলে যাবে আর আমি জেনেও চুপ থাকবো, এমনটা নয়। আগে তো থেকেছেন, উল্টো আমাকে মেরেছেন তখন। আপনার এসব আলগা পেরিত আমাকে দেখাতে আসবেন না, হাসি পায় আমার। আমাকে আঘাত করার জন্য যদি কাউকে শাস্তি দিতে চান তবে সবচেয়ে বেশি শাস্তি নিজেকে দিন, তারপর আপনার দ্বিতীয় স্ত্রীকে। কল কেটে দেয় শ্রবণ। হাসান আর সোহা দুজনে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে শ্রবণের মুখের দিকে। হাসান বিস্ময় প্রকাশ করে বলে, আঙ্কেল এসব করিয়েছেন? হ্যাঁ। তুই কিভাবে বুঝলি আঙ্কেল এসব করিয়েছেন? ওদের নাম আমি শুধুমাত্র তোর কাছেই বলেছি, তখন উনি আর সোহা শুনেছে। সোহা আর তুই কাউকে বলবি না, এটা আমি জানি। তাহলে ওদের বিষয়ে জানলো ওটাকে? তবুও তুই শিওর হলি কিভাবে? অন্য কোনো কারণেও তো ওদের এই অবস্থা করতে পারে। শ্রবণ বলে না কিছু। হাসান ওকে ছেলেগুলোর অবস্থা সম্পর্কে বলার পরে শামীম রেজা চৌধুরীর কথা মাথায় এসেছে শ্রবণের। ওর মন জোর দিয়ে বলেছে এসব ওর বাবা করিয়েছে। সকাল 10টা নাগাদ ফ্ল্যাটে এসে পৌঁছেছে শ্রবণ আর সোহা। সামাদ চৌধুরী আমার স্পর্শ হাজারবার বলেও বাড়িতে যাওয়ার জন্য ওকে রাজি করাতে পারেনি। শ্রবণ বাড়িতে যাবে না মানে যাবেই না। হাসান শ্রবণকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে ফিরে গেছে। শ্রবণ রুমে এসে শুয়ে পড়ে। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। 3 দাদা নাতি সোফায় বসেছে। মাজেদা আন্টি ফ্ল্যাট পরিষ্কার করে এখন রান্না করছেন। প্রত্যেকদিন কল করে শ্রবণের খোঁজ খবর নিয়েছেন। একদিন দেখতেও গিয়েছিলেন হসপিটালে। সোহার ডাকে ঘুম ভাঙে শ্রবণের। শোয়ার পরে ঘুমিয়ে পড়েছিল। ওঠো, দুপুর হয়ে গেছে, খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো। সোহা কথাগুলো বলে শ্রবণের গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দেয়। শ্রবণ শোয়া থেকে উঠে বসে বলে, ওরা চলে গেছে? হ্যাঁ, কখন? 12টার দিকে। তুই খেয়েছিস? হ্যাঁ। শ্রবণ বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমের দিকে আগায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে সোহাকে ভেতরে ডাকে। সোহা ভেতরে প্রবেশ করতে শ্রবণ গায়ের টি শার্ট খুলে ফেলে। পায়ের উপর ভর করে বসে বলে, মাথায় পানি দিয়ে দে। সোহা হ্যান্ড শাওয়ার দিয়ে শ্রবণের মাথা ধুয়ে দেয়। গোসল করতে পারলে শান্তি লাগতো, আজকে 3 দিন গোসল করি না। ডক্টর তো গোসল করতে নিষেধ করেছেন। মাথায় আরো পানি দে। সর্দি লেগে যাবে। লাগুক, দে তুই। সর্দি লাগলে কাশি হবে, কাশি দিতে বুকে ব্যথা পাবে, শ্বাস নিতে তো বুকে ব্যথা পাও। ওঠো এখন। শ্রবণ ঘাড় কাত করে সোহার মুখের দিকে তাকায়। ওকে এইভাবে তাকাতে দেখে সোহার গলা শুকিয়ে আসে। শ্রবণ উঠে দাঁড়িয়ে সোহার কাছ থেকে হ্যান্ড শাওয়ার নিয়ে নিজের পা দুটো ধুয়ে নেয়। মুখ ধুয়ে বের হয় ওয়াশরুম থেকে। সোহা টাওয়েল হাতে শ্রবণের পিছন পিছন বেরিয়ে এসে চুলগুলো মুছিয়ে দেয়। হেয়ার ড্রায়ার দিয়ে ভেজা চুলগুলো শুকিয়ে দিয়ে কাবার থেকে ফুলহাতা টি শার্ট বের করে নিয়ে আসে। শ্রবণের গায়ের দিকে তাকিয়ে চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে ওঠে। শ্রবণ সোহার হাত থেকে টি শার্ট নিয়ে পড়তে শুরু করে। সোহা চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে যায়। শ্রবণ টি শার্ট পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। নিজের চেহারার দিকে তাকিয়ে রইল পলকহীন। আস্তে ধীরে চিরুনি হাতে নিয়ে চুলগুলো আশ্রয় নেয়। নিজের চেহারার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বের হয়। ধীর পায়ে হেঁটে এসে চেয়ারে বসে। সোহা খাবার মেখে নিজ হাতে খাইয়ে দিতে শুরু করে। ওকে অ্যাক্সিডেন্টের পর থেকে সোহাই খাইয়ে দেয়।
শ্রবণ সকালে চৌধুরী বাড়িতে এসেছে সোহাকে নিয়ে। সামাদ চৌধুরীর ভীষণ জ্বর হয়েছে হুট করে। ওনাকে দেখতে এসেছে দুজন। শ্রবণ এখন কিছুটা সুস্থ, হাঁটাচলা করতে সমস্যা হয় না এখন। হাতের ক্ষত প্রায় শুকিয়ে এসেছে, শরীরে হালকা আঘাতের চিহ্নগুলো মিশে গেছে, শুধু গভীর ক্ষতগুলোই মেশেনি। এখন প্রায় সন্ধ্যা, কিছু সময় পর মাগরিবের আজান হবে। রুম থেকে বেরিয়ে আসে শ্রবণ। সোহা রুমে রয়েছে, তনিমা চৌধুরী রুম থেকে বেরিয়েছেন নিচে যাওয়ার জন্য। শ্রবণকে এগিয়ে আসতে দেখে দ্রুত সিঁড়ির দিকে এগিয়ে আসেন। শ্রবণ আসার আগেই নেমে যাবেন নিচে। সিঁড়িতে একবার রাখতে শ্রবণ পেছন থেকে ওনাকে ধাক্কা দেয়, সজোরে হুমড়ি খেয়ে পড়েন সিঁড়িতে। শামীম রেজা চৌধুরীও নিচে যাওয়ার জন্য এগিয়ে এসেছিলেন। স্ত্রীকে পড়ে যেতে দেখে দৌড়ে এগিয়ে আসেন। সিঁড়ি বেয়ে নামতে নিতেই শ্রবণ পা বাঁধিয়ে ওনাকেও ফেলে দেয়। প্যান্টের পকেটে দুহাত গুজে দুজনের চিৎকার আর পড়ে যাওয়ার দৃশ্য উপভোগ করতে থাকে। দুজনের চিৎকার শুনে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে এসেছে সোহা। শ্রবণ ওর দিকে তাকিয়ে কিছুটা রাগী গলায় বলে, এই ডাইনির বাচ্চা, এভাবে হাঁটছিস কেন? কিছু হয়ে গেলে আস্তে হাঁট। সোহা হাঁটার গতি কমিয়ে উদ্বিগ্ন হয়ে বলে, আর কি হয়েছে, এবার চিৎকার কেন করলো? তোর শ্বশুর শাশুড়ি মরার দুয়ারে করোনা রে। মানে কি হয়েছে? শ্রবণ 2 কদম এগিয়ে সোহার হাত মুঠো করে ধরে বলে। আয় দেখছি। সোহা শ্রবণের সঙ্গে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। শাহিন রেজা চৌধুরীও রুম থেকে বেরিয়ে এসেছেন। তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে দেখেন বড় ভাই আর ভাবি সিঁড়ির গোড়ায় পড়ে আছেন। তনিমা চৌধুরীর মাথা ফেটে রক্ত পড়ছে। শ্রবণ পাশেই দাঁড়িয়ে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। ওর বাম হাতের মুঠোয় সোহার হাত। সোহার চেহারায় অস্থিরতা, উদ্বিগ্নতা স্পষ্ট, তবে শ্রবণের জন্য দুজনের কাছে যেতে পারছে না। সিয়ামার স্পর্শ বাড়ির বাইরে ছিল। দুজনের চিৎকার শুনে ভেতরের দিকে এগিয়ে আসছে। সিঁড়ির গোড়ায় বাবা মাকে পড়ে থাকতে দেখে স্পর্শ ছুটে আসে। শাহিন রেজা চৌধুরী ভাইকে ধরে তুলে বসান। স্পর্শ রাগ অভিমান ছেড়ে মাকে ধরে উদ্বিগ্ন হয়ে বলে, আম্মু, কি হয়েছে তোমার? কিভাবে পড়েছ? তনিমা চৌধুরী হাত দিয়ে শ্রবণকে দেখান। এতগুলো সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ে মাথা তো ফেটেছে, সঙ্গে মনে হচ্ছে শরীরের হাড়গোড় সব ভেঙে গেছে। ইতিমধ্যে কপালও ফুলে উঠেছে, মাথা ব্যথায় কোকাচ্ছেন, চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। স্পর্শ এক হাতে মাকে ধরে রেখে অন্য হাতে মায়ের ফাটা মাথা চেপে ধরে আছে। তনিমা চৌধুরী ব্যথাতুর কণ্ঠে বলেন, শ্রবণ ধাক্কা দিয়েছে আমাকে সিঁড়ির উপর থেকে। এমন কথা শুনে চারজন একসঙ্গে শ্রবণের মুখের দিকে তাকায়। শামীম রেজা চৌধুরী বলেন, এটা কোন ধরনের বেয়াদবি শ্রবণ? আমাদের এইভাবে কেন ফেললে? শ্রবণ বাবার দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বলে, আমাকে বেয়াদব বলছিস? বেয়াদব তো তুই। শ্রাবণ, চুপ, একদম গলা উঁচে কথা বলবি না আমার সামনে। ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবে কথা বলছি আমি। তোরা এর চেয়ে বেশি ভদ্রতা ডিজার্ভ করিস না। দিন দিন তোমার অসভ্যতা আর অভদ্রতা বেড়েই চলেছে। শ্রবণ আশেপাশে নজর বুলিয়ে সোহার হাত ছেড়ে সামনের দিকে এগিয়ে যায়। একটা ভারী সিরামিকের ফুলদানি হাতে নিয়ে এগিয়ে আসে, আবার চোখে মুখে গম্ভীর তবে রাগ স্পষ্ট। ওর চেহারায় বলে দিচ্ছে এই ফুলদানি দিয়ে এখন কি করবে। সিয়ামের স্পর্শ ছুটে এসে শ্রবণকে ধরে। সিয়াম বড় ভাইয়ের হাত থেকে ফুলদানি নেওয়ার চেষ্টা করতে করতে বলে, ভাইয়া, তুমি কি করতে চাইছো? ছাড়ো এটা। স্যার আমাকে। শাহিন রেজা চৌধুরী দ্রুত পায়ে এগিয়ে এসে শ্রবণের হাত থেকে ফুলদানি কেড়ে নেন। শ্রবণের ডান হাত এখনো ঠিক হয়নি, সেজন্য নিতে পেরেছেন, নয়তো এত সহজে নিতে পারতেন না। স্পর্শ বলে, ভাইয়া, তুমি এখনো অসুস্থ, প্লিজ শান্ত থাকো। ধস্তাধস্তি করলে পেটে ব্যথা পাবে। তোর বউকে ধাক্কা দিয়েছে বলে খুব জ্বলছে, তাই না? তোর বউ যখন আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তখন জ্বলে নেই? বিনা দোষে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলি, কিন্তু আমি তো বিনা দোষে ফেলিনি। আর একটা কথা বলবি তো, এই ফুলদানি দিয়ে বাড়ি মেরে তোর মাথা ফাটিয়ে দেব। সামাদ চৌধুরী ধীর পায়ে এগিয়ে আসতে আসতে বলেন, আবার কি হয়েছে? তনিমার মাথা ফাটলো কিভাবে? শামীমের কি হয়েছে? শাহিন রেজা চৌধুরী বাবার দিকে তাকিয়ে বলেন, শ্রাবণ ভাইয়াকে আর ভাবিকে ধাক্কা দিয়ে সিঁড়ির উপর থেকে ফেলে দিয়েছে। শ্রবণ তনিমা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, তোর বাপের কাছে গিয়ে বল শ্রাবণ চৌধুরী তোদের সিঁড়ির উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করতে চেয়েছিল। মামলা টামলা করে আয়, পারলে তোর বাপকে সঙ্গে করে আমাকে জেলের ভেতর দিয়ে দে। তনিমা চৌধুরী কিছু না বলে মাথা চেপে ধরে বসে রইলেন। ব্যথায় যান যায় যায়। শ্রবণ খুব ভালো করে জানে কেউ ওর বিরুদ্ধে কিছু বলবে না বা করবেও না। এমন কিছু হলে শ্রবণ সবাইকে রাস্তায় নামাবে, এটা সবাই জানে। তাই তো অন্যায় দেখলেও চুপ করে থাকে। তনিমা চৌধুরীর মাথা থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে। সামাদ চৌধুরী বলেন, শ্রবণকে ছেড়ে তনিমাকে হসপিটালে নিয়ে যাও। শ্রবণ তনিমা চৌধুরীর দিকে তাকিয়ে কটাক্ষ করে বলে, এত উতলা হওয়ার কিছু হয়নি, কই মাছের জান, মরবে না এত সহজে। স্পর্শ আর সিয়াম শ্রবণকে ছেড়ে তনিমা চৌধুরীকে দুপাশ থেকে ধরে নিয়ে বাইরের দিকে এগিয়ে যায়।
শাহিন রেজা চৌধুরী বড় ভাইকে ধরে তোলেন নিচ থেকে। শামীম রেজা চৌধুরী পায়ে বেশ ব্যথা পেয়েছেন, ঠিকভাবে দাঁড়াতে পারছেন না। কপালে আর মাথায়ও বেশ ব্যথা পেয়েছেন। সোহা বিস্মিত আর আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রবণের দিকে। শ্রবণ ওর দিকে ঘাড় কাত করে তাকায়, গম্ভীর গলায় বলে। কি হয়েছে? সোহা দ্রুত দুদিকে মাথা নেড়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সামাদ চৌধুরী শ্রবণের কাছে এগিয়ে সে বলেন, ওদের এভাবে ফেলেছো কেন? সিঁড়ির উপর থেকে না ফেলে ছাদের উপর থেকে ফেলা উচিত ছিল। তুমি কষ্ট করে আমার রুম থেকে বের হয়েছে কেন? রুমে চলো। সামাদ চৌধুরী শ্রবণকে বোঝানোর মতো করে বলেন, যতই হোক ওরা তোমার বাবা মা, ওদের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। ওদের বাবা মা বলার মানে কি? আমার বাবা মা হওয়ার যোগ্যতা ওদের নেই। সামাদ চৌধুরী আর কিছু বলেন না, বলে লাভও নেই। এ ছেলে নিজের মর্জির বাইরে চলবে না, এটা সবাই জানে। রাত 8টা বাজতেই শ্রবণ আর সোহার খাবার রুমে দিয়ে যায় একজন মেয়ের। দুপুরে রুমেই খেয়েছে দুজন। সামাদ চৌধুরী খাবার খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন। হসপিটাল থেকে এখনো কেউ বাড়ি ফেরেনি। শ্রবণ বা সোহা দুজনে একজনও শামীম রেজা চৌধুরী আর তনিমা চৌধুরীর ব্যাপারে কিছুই জানে না। শ্রবণের জানার ইচ্ছেও নেই, তবে সোহার জানার ইচ্ছে থাকলেও উপায় নেই আর সাহসও নেই। শ্রবণ খাওয়ার জন্য আয়েশি ভঙ্গিতে বিছানায় উঠে বসে। সোহা হাত ধুয়ে একটা প্লেট হাতে নিয়ে শ্রবণের সামনে বসে। হা করো। শ্রবণ ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোহার মুখের দিকে তাকায়, তারপর হাতের দিকে। হা করে খাবার মুখে নিয়ে আবারও ফোনের স্ক্রিনে তাকায়। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করছে। তুইও খা। সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়, শ্রবণও মুখ তুলে সোহার দিকে তাকায়। খা। প্রত্যেকবার কেন বলতে হয়? সোহা নিজের মুখে খাবার পুড়ে শ্রবণের মুখে পুড়ে দেয়। রাত 10টা নাগাদ বাড়িতে ফিরে 5 জন। শামীম রেজা চৌধুরী ডান পা মুচকে গেছে, কপালে ছিলে গেছে, ফুলে গেছে, কোনোই মাজা সহ আরও কয়েক জায়গায় ছিলে গেছে। তনিমা চৌধুরী চুল কেটে ফেলতে হয়েছে, ওনার মাথার দুপাশে বেশ ক্ষত হয়েছে। স্পর্শ মাকে ধরে তার রুমে নিয়ে আসে। তনিমা চৌধুরী বিছানায় বসে ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু স্পর্শ তাকে থামিয়ে দিয়ে বলে, অনেক বলেছ। তোমরাও দুধে ধোয়া তুলসী পাতা নয়। তুমিও তো ভাইয়াকে ধাক্কা দিয়ে সিঁড়ির ওপর থেকে ফেলে দিয়েছিলে, তখন ভাইয়ারও নিশ্চয়ই এমনই অবস্থা হয়েছিল। তুই দেখেছিস আমি ওকে ধাক্কা দিয়েছি? না দেখলাম, শুনেছি তো। তোমার কথা ভালো আমার জানা আছে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দেরি করে না। স্পর্শ দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। শামীম রেজা চৌধুরী রুমে ঢুকতেই তনিমা চৌধুরী বলেন, তোমার বড় ছেলে যেন এই বাড়িতে আর না আসে। শামীম রেজা চৌধুরী গায়ের টি শার্ট খুলতে খুলতে গম্ভীর হয়ে বলেন, যাও গিয়ে বলে আসো ও যেন এই বাড়িতে না আসে। তুমি গিয়ে বলো। আমি কেন বলবো? স্পর্শ যেমন আমার ছেলে, শ্রবণও তেমন আমারই ছেলে। আমার এক ছেলেকে আমি বাড়িতে রাখবো, আরেক ছেলেকে বাড়িতে আসতে নিষেধ কেন করব? তাছাড়া এই বাড়ির অর্ধেক মালিক বর্তমানে শ্রবণ। বাড়ির মালিককে আমি নিষেধ করব যে বাড়িতে এসো না? বড় ছেলের জন্য দেখছি খুব দরদ উথলে পড়ছে আজকাল। তনিমা, মাথা গরম করাবে না আমায়। আমি মাথা গরম করাচ্ছি? হ্যাঁ, আমার অগোচরে তুমি আর তোমার বোন মিলে আমার বড় ছেলের সঙ্গে কি কি করেছো সেগুলো এখন আর আমার অজানা নেই। শ্রবণ যে তোমাকে আর তোমার মা বোনকে ডাইনি আর শয়তান ডাকে তা শুধু শুধু না, ঠিকই ডাকে। তোমার প্ররোচনায় পড়ে তোমার সঙ্গে থেকে থেকে আমিও শয়তান আর জানোয়ার হয়ে গেছি। কম তো অন্যায় অবিচার করিনি শ্রবণের সঙ্গে। তোমার নিজের ভুলের জন্য আমার প্রথম স্ত্রীকে আর তোমার বোনের জন্য আমার মেয়েকে হারিয়েছি। নিজের হাতে নিজের বড় ছেলের জীবন নরকে পরিণত করেছি, ওর জীবন নষ্ট করেছি। শ্রবণ যদি আমাকে খুনও করে ফেলে তবুও ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমাকে ভালোবাসা আর বিয়ে করা। তনিমা চৌধুরী রেগে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। শামীম রেজা চৌধুরী কুড়িয়ে কুড়িয়ে ওয়াশরুমে প্রবেশ করেন। আজকাল আর কিছুই ভালো লাগে না ওনার। এতগুলো বছর পর এসে নিজের করা অন্যায় আর ভুলগুলো উপলব্ধি করতে পারছেন। এতকাল চোখ থাকতেও অন্ধ আর কান থাকতেও বধির হয়ে থেকেছেন। ভুলগুলোকেও ঠিক ভেবেছেন। সবকিছুতেই শুধু শ্রবণের দোষ চোখে পড়েছে। স্বার্থপর হয়ে গিয়েছিলেন বড় ছেলের বেলায়। এতকাল শ্রবণের মায়ের কথা মনে পড়েনি, তবে আজকাল ভীষণ মনে পড়ে। মেয়ের কথা মনে পড়ে। বড় ছেলেকে মিস করেন। বুক ভার হয়, শ্বাস ভারী হয়ে আসে। দম নিতে গিয়ে বুঝতে পারেন পাপের ভারে নুয়ে পড়েছেন ধীরে ধীরে। রাত গভীর, চারিপাশ নিস্তব্ধ। গভীর ঘুমে বিভোর হয়ে থাকা শ্রবণ হঠাৎই ঘুমের মধ্যে চিৎকার করে শোয়া থেকে উঠে বসে। পুরো শরীর থরথর করে কাঁপছে। এই কনকনে শীতের মধ্যেও ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। পাগলের মতো অস্থির হয়ে বিছানায় হাত রেখে সোহাকে খোঁজে। বিছানায় সোহাকে না পেয়ে চিৎকার করে ডাকতে শুরু করে সোহার নাম ধরে। সোহা ওয়াশরুমে ছিল। তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বেরিয়ে শ্রবণের কাছে এগিয়ে আসতে আসতে বিচলিত হয়ে বলে, কি হয়েছে তোমার? এমন কেন করছো? তুমি এখানে এই যে।
শ্রবণ ঘুরে সোহার দিকে তাকায়, উন্মাদের মতো ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বেরিয়ে পা ঝুলিয়ে বসে সোহার কোমর জড়িয়ে ধরে শক্ত করে। অস্থির হয়ে ভয়ার্ত কণ্ঠে বলে, কোথায় ছিলে আমাকে ছেড়ে? শ্রবণকে ধরে সোহা শক্ট। এমন ঘেমে গেছে কেন? সোহা যখন ওয়াশরুমে গেল তখন তো শ্রবণ এমন ঘামে ভেজা ছিল না। এত ভয় পেয়ে আছে কেন? স্বপ্নে কিছু দেখেছে? বিয়ের পর প্রথম কয়েকদিন এমন চিৎকার করে ঘুম থেকে উঠে বসতো, তখন ঘামে জবজবে হয়ে থাকতো পুরো শরীর। তারপর এতগুলো দিন পেরিয়ে গেছে, এমন কিছু আর হয়নি। সোহা নিজেও শ্রবণকে জড়িয়ে ধরে বলে, ওয়াশরুমে গিয়েছিলাম। তোমার কি হয়েছে? চিৎকার কেন করছিলে? বাজে স্বপ্ন দেখেছো? শ্রবণ সোহার বুকে মুখ গুজে রেখেই কম্পিত স্বরে বলে, আমি ঘুমিয়ে থাকলে তুই আমার কাছ থেকে দূরে সরবি না। ওয়াশরুমে গেলে আমাকে ঘুম থেকে জাগিয়ে তারপর যাবি। সোহা নিজের ওড়না দিয়ে শ্রবণের ঘাড় গলা মুছে দিতে দিতে বলে, কি স্বপ্ন দেখেছো? এমন কেন করছো? ওই স্বপ্ন আমি আর মনে করতে চাই না। তুই আমার কাছ থেকে দূর সরবি না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, পানি নিয়ে আসি আমি। পানি খাও। শ্রবণ সোহাকে ছাড়তে চায় না। সোহা নিজেই শ্রবণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুমের লাইট অন করে গ্লাসে পানি ঢেলে নিয়ে আসে। শ্রবণের মুখের দিকে তাকিয়ে আরেক দফায় শক্ট সোহা। শ্রবণের দুই চোখে পানি টইটুম্বুর কয়েক ফোঁটা গড়িয়েও পড়েছে। চেহারা এখনো স্পষ্ট ভয় আর আতঙ্ক, কেমন অস্থির হয়ে আছে, এখনো দরদর করে ঘামছে। সোহার বুকের ভেতর কেমন যেন করে উঠে। শ্রবণের চোখের পানি মুছিয়ে দিয়ে ওকে পানি খাওয়ায়। হাতের গ্লাস রেখে দুই হাতে শ্রবণের মুখ আগলে ধরে বলে, কি দেখেছো স্বপ্নে? শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে সোহার হাতের উপর হাত রেখে বলে, তুই বাবু। বাকি কথা বলতে পারে না শ্রবণ, ওর গলার স্বর রোধ হয়ে এসেছে। চোখ জোড়ায় পানি টলমল করছে। সোহা শ্রবণকে জড়িয়ে ধরে বলে, তোমাকে একা ছেড়ে কোথাও যাব না আমরা। তুমি ঘুমিয়ে থাকলে তোমাকে একা ছেড়ে দূরে যাব না আর। আমরা সকালেই চলে যাব এই বাড়ি থেকে। এই বাড়ি অভিশপ্ত। এই বাড়ি আমার সব কিছু কেড়ে নিয়েছে। তোরা এখানে থাকলে না না, আমি তোদের এখানে রাখবো না। কোনোদিনও আনবো না আর তোদের এই বাড়িতে। সোহা শ্রবণের চুলে হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। এখন নিজেকে সামলাও। এমন কেন করছো? আমাকে মানা করো অথচ নিজেই এখন নিয়ন্ত্রণ হারাচ্ছ। জানো তো উত্তেজিত হওয়া তোমার জন্য কতটা বিপজ্জনক। প্লিজ শান্ত হও। তোমার কিছু হলে আমি শেষ হয়ে যাব। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে বলে, তোদের কিছু হলে আমি দিশাহারা হয়ে মরে যাব। কিছু হবে না ইনশাআল্লাহ। শ্রবণ মুখ নামিয়ে সোহার পেটে চুমু খায়, হাত বুলায়, কিছুক্ষণ গাল ঠেকিয়ে রাখে। সোহা শ্রবণের চুলে হাত বুলাতে বুলাতে বলে, ঘুমাবে না? রাত এখনো অনেক বাকি। ভয় পেও না, সোজা হয়ে। আমাকে একা রেখে কোথাও যাবি না। যাব না। শ্রবণ বিছানায় শুয়ে পড়ে, ব্ল্যাঙ্কেট জড়িয়ে সোহার দিকে তাকিয়ে শুতে বলে ওকেও। সোহা মেন লাইট অফ করে শ্রবণের পাশে শুয়ে পড়ে। শ্রবণ সোহার বুকে মুখ গুজে জড়িয়ে ধরে ওকে। ওর হার্ট এখনো অনেক জোরে জোরে বিট করছে। হাত পা ভীষণ ঠান্ডা হয়ে গেছে এখন। স্বপ্নের দৃশ্য চোখে ভাসছে, চোখ বন্ধ করলে। এর আগে স্বপ্ন দেখে ভয় পেয়ে ঘুম থেকে লাফিয়ে উঠতো, তবে স্বপ্নে কি দেখেছে সেসব ভুলে যেত। কিন্তু আজকে এমন কিছু হয়নি। স্বপ্নের পুরো দৃশ্য স্পষ্ট মনে আছে, চোখের সামনে ভাসছে। এমন বীভৎস স্বপ্ন কেন দেখলো? কেউ ওর বউ বাচ্চার কোনো ক্ষতি করলে তাকে জ্যান্ত পুঁতে ফেলতে এক ন্যানো সেকেন্ডও ভাববে না, যেই হোক না কেন। সোহা চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, এমন কেঁপে কেঁপে উঠছো কেন? টেনশন বাদ দিয়ে ঘুমাও। শ্রবণ গম্ভীর গলায় বলে, ঘুম আসছে না। জেগে থাকলে উল্টাপাল্টা কিছু ভাববে না কখনো। জেগে থাকলে যা ভাবো ঘুমলে শয়তান সেসব স্বপ্নে দেখায়। আমি তো এমন কিছু কল্পনা করি না কখনো। তাহলে এমন স্বপ্ন কেন দেখলাম? শয়তান ভয় দেখানোর জন্য দেখিয়েছে, এসব সত্যি হবে না। তুই যখন আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলি তখন তো সেই স্বপ্ন সত্যি হয়েছিল। যদি আমার এই স্বপ্ন সত্যি হয়, এই বাড়িতে যতক্ষণ আমি আছি তুই আমার কাছ থেকে এক চুল নড়বি না। ওরা ডাইনি, রাক্ষসী। আমাকে শেষ করার জন্য ওরা তোদের দুজনকে খেয়ে ফেলবে। ওরা জেনে গেছে আমার দুর্বলতা কোথায়, জেনে গেছে কোথায় আঘাত করলে আমি নিজে থেকে শেষ হয়ে যাব চিরতরে। তুই একদম আমার কাছ থেকে দূরে যাবি না। শ্রবণের হাতের বন্ধন আগের চেয়ে শক্ত হয়েছে। পারলে বোধহয় সোহার বুকের ভিতর ঢুকে যেত। এখনই উত্তেজিত হয়ে উঠেছে আবার। সোহা ওকে জড়িয়ে ধরে শান্ত করার জন্য বলে, যাব না, কোথাও যাব না আমি তোমায় ছেড়ে। সবসময় তোমার সঙ্গেই থাকবো। তুমি উত্তেজিত না হয়ে শান্ত হও। আমি তোমার কাছেই আছি, সবসময়ই থাকবো। শ্রবণ সোহার বুক থেকে মুখ সরিয়ে উপরের দিকে উঠে সোহাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকে চার হাত পা দিয়ে সাপের মতো করে পেঁচিয়ে ধরেছে। মাথায় চুমু খেয়ে বলে, তুই ঘুমা, আমার এখন আর ঘুম আসবে না। সোহা কিছু না বলে শ্রবণের বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে রইল। এমনিতে শ্রবণের ঘুম কম, ঠিক মতো ঘুমায় না। আজকে যাও একটু ঘুমিয়েছিল, এই স্বপ্ন ওর সেই ঘুমটুকু কেড়ে নিল।
বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে, সোহাও ঘুমাতে পারছে না। শ্রবণ মুখ নামিয়ে গম্ভীর গলায় বলে, না ঘুমিয়ে আমার ছটফট করছিস কেন? হঠাৎ শ্রবণের গলার স্বর শুনে চমকে ওঠে সোহা। মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে, ঘুম আসছে না। ঘুমা। ডাক্তার তোকে রাত জাগতে নিষেধ করেছে না? তোমাকেও তো নিষেধ করেছেন। আমার কথা বাদ দিয়ে নিজের কথাই চিন্তা কর। আমাদের ভালো থাকার কারণই তো তুমি। তুমি যদি ভালো না থাকো তাহলে আমরা ভালো থাকবো কি করে? শ্রবণ কিছুক্ষণ চুপ থেকে বলে, এত কথা কার কাছে শিখেছিস? তুই তো এত কথা বলতে পারতি না। বোকা মস্তিষ্কে এত বুদ্ধি কোথা থেকে এলো? সোহা শ্রবণের বুকে আবারও মুখ গুজে বলে, আগে আমি শাহিন রেজা চৌধুরীর মেয়ে ছিলাম, কিন্তু এখন আমি শ্রবণ চৌধুরীর ওয়াইফ। তার সন্তানের মা হতে চলেছি আমি। এখন আগের মতো বোকা থাকা কি মানায় আমায়? শ্রবণ সোহাকে আরো ভালোভাবে বুকে চেপে ধরে বলে। বোকাই থাক সারা জীবন। সোহা শ্রবণের মুখের দিকে তাকায়, আবার শ্রবণের কপালে ওষ্ঠ ছোঁয়ায়। সোহা পুনরায় বুকে মুখ গুজে জড়িয়ে ধরে শ্রবণকে। নাস্তা সেরে রুমে আসে শ্রবণ আর সোহা। আজকে ডাইনিং রুমে গিয়ে নাস্তা করেছে দুজন। চলে যাবে তাই ভাই আর দাদার সাথে সে নাস্তা করতে চেয়েছে শ্রবণ। রাতে আর জ্বর ওঠেনি সামাদ চৌধুরীর, এখন মোটামুটি সুস্থ আছেন। আশা করা যায় আগামী 2 দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। অনিমা চৌধুরী রুম থেকে বের হননি আজ। ওনার নাস্তা রুমে দিয়ে এসেছিল মেয়ে। অনিমা চৌধুরীর নাস্তা রুমে দিয়ে আসা হয়েছে। অ্যাক্সিডেন্টের পর থেকে রুমে খাওয়া দাওয়া করেন উনি। শ্রবণ সোহার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, রেডি হ, বের হবো একটু পর। সোহা মাথা নেড়ে ওরা শ্রবণের ওষুধগুলো পার্সে তুলে রাখে। ফোন আর চার্জারও তুলে নেয়। ড্রেসিং টেবিলের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বিছানায় বসে থাকা শ্রবণ ধমকের সুরে বলে, এখানে দাঁড়িয়েছিস কেন ওভাবে? কি হয়েছে তোর? সোহা শ্রবণের মুখের দিকে তাকায়, তবে মুখে কিছু বলে না। শ্রবণ কিছুক্ষণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলে। যা। সোহা প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে থাকলে শ্রবণ আবারও বলে, যা। যাবো? যা। সোহা শ্রবণের মুখের দিকে চেয়ে রইল। ও তো মুখে কিছু বলেনি। শ্রবণ বুঝলো কিভাবে ও কি করতে চাইছিল। 2 মিনিট সময়। সোহা মাথা নেড়ে দরজার দিকে পা বাড়ায়। শ্রবণ বসা থেকে উঠে সোহার পিছন পিছন এগিয়ে বলে, আস্তে হাঁট। এক কথা কতবার বলতে হয়? সোহা হাঁটার গতি কমিয়ে বাবা মায়ের রুমের সামনে এসে দাঁড়ায়। দরজায় টোকা দিতে ভেতর থেকে প্রবেশের অনুমতি পায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা শাহিন রেজা চৌধুরী অবাক হয়ে সোহার দিকে তাকিয়ে আছেন। খাটের হেডবোর্ডের সঙ্গে হেলান দিয়ে বসে থাকা অনিমা চৌধুরী সোজা হয়ে বসেন। ওনার চোখে মুখে অবাকের রেশ স্পষ্ট। দরজার সামনে প্যান্টের পকেটে 2 হাত গুজে শটান দাঁড়িয়ে আছে শ্রবণ। ওর চোখ মুখ ভীষণ গম্ভীর। আম্মু কেমন আছো? অনিমা চৌধুরী শ্রবণের দিক থেকে চোখ সরিয়ে মেয়ের মুখের দিকে তাকান। মুখে হাসি ফুটিয়ে বলেন, ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। বলতে বলতে মায়ের পাশে বসে সোহা। শ্রবণের চোখ মুখ কঠিন হয়। সোহা মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ডুকরে কেঁদে ওঠে। অনিমা চৌধুরী মেয়েকে টেনে বুকে জড়িয়ে ধরেন। মাথায় চুমুখে ধরা গলায় বলেন, সরি মা, আমার জন্য, আমার ভুলের জন্য আজকে তোকে এত কিছু ভুগতে হয়। পারলে আমাকে মাফ করে দিস। সোহার কান্না বাড়ে। নিজেও শক্ত করে জড়িয়ে ধরে মাকে। শ্রবণ ধূপধাপ পা ফেলে ভেতরে প্রবেশ করে। সোহার হাত টেনে ধরে অনিমা চৌধুরীর কাছ থেকে আলাদা করে চিবিয়ে চিবিয়ে বলে, তোকে কথা বলার পারমিশন দিয়েছি? কোনো নোংরা নষ্টা মহিলাকে জড়িয়ে ধরার পারমিশন দেইনি। ওর ছায়াও বিষাক্ত। চল এখান থেকে। অনিমা চৌধুরীর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সোহাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অনিমা চৌধুরী ঝরঝর করে কেঁদে ফেলেন। শাহিন রেজা চৌধুরী কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে পুনরায় তৈরি হতে মনোযোগী হন। এখন রাতের 11টা বাজে। বই বন্ধ করে হাই তুলতে তুলতে স্টাডি রুমের লাইট অফ করে বেডরুমের দিকে এগিয়ে আসে শ্রবণ। এতক্ষণে সোহা নিশ্চয়ই ঘুমিয়ে গেছে। সোহার ভয় এখন কমেছে অনেক। আগের মতো অত ভয় পায় না এখন। রুমে ঢুকে শ্রবণ শক থমকে দাঁড়িয়ে আছে, পলকিন তাকিয়ে আছে সোহার দিকে। সোহা বাম হাত উঁচু করে শাড়ির আঁচল নাড়িয়ে হাসি মুখে বলে, কেমন লাগছে আমার? শ্রবণ ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বিরস বদনে বলে, একদম সাতচুনির মতো। সোহার মন খারাপ হয়ে যায়। ঘুরে দাঁড়ায় শ্রবণের দিকে মুখ করে। ওয়াশরুমে প্রবেশ করার আগে শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়। নরম ও মোলায়েম স্বরে বলে, বিউটিফুল। বলেই ওয়াশরুমের ভিতরে প্রবেশ করে। মুহূর্তে সোহার মন খারাপ উবে গেছে। আনন্দে ভরে উঠেছে মন। আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখতে থাকে ঘুরে ফিরে। শ্রবণের বলা বিউটিফুল শব্দটা বারবার কানে বাজছে। শ্রবণ ও ওয়াশরুমে ঢুকে আয়নার দিকে তাকিয়ে আছে। ওর হার্টবিট বেড়ে গেছে অনেক। ডান হাতটা বুকের বাম পাশে চেপে ধরে লম্বা শ্বাস টেনে নেয়। সোহাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে ওর হৃদস্পন্দন থমকে গিয়েছিল। এমন সাজে আজকের আগে কোনোদিনও দেখেনি শ্রবণ সোহাকে। ঘুরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সোহা ওর দিকে তাকায়। শ্রবণ স্থির হয়ে দাঁড়িয়ে কিছু সময় তাকিয়ে থেকে প্রায় ছুটে এসে সোহাকে আলিঙ্গন করে। এমন হওয়ায় হকচকিয়ে যায় সোহা। শ্রবণ মুখে এগিয়ে নেয় সোহার কানের কাছে, ফিসফিস করে বলে, পৃথিবীর সব থেকে সুন্দরী নারী আমার তুই।
তুই এত সুন্দর যা কোনো শব্দে বা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তুই কার চোখে কেমন আই ডোন্ট কেয়ার। তুই আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, কারণ তুই আমার, এখন তুই আমার। শ্রবণের গলার স্বর আর কথা শুনে সোহার শির দ্বারাবে শীতল স্রোত বয়ে যাচ্ছে, হার্টবিট বেড়ে গেছে বহুগুণ। শ্রবণ আবারও বলে, এবারে কি সত্যি সত্যি পাগল বানাবি নাকি? এমনিতেই তো বাড়ির সবাই পাগল বলে, এবার কি সত্যি সত্যি পাগল বানাবি নাকি? সোহা বলে না কিছু। শ্রবণ ওকে আরো ভালোভাবে আলিঙ্গন করে, ছেড়ে দিয়ে দুই হাতে মুখ আগলে ধরে সোহার কাজল কালো আখি জোড়ায় দৃষ্টি স্থির করে বলে, না ঘুমিয়ে এত রাতে এই ঠান্ডার মধ্যে শাড়ি পরে এভাবে সেরেছিস কেন? তুমি পড়তে বসেছো আর ঘুম আসছিল না, আবার ভালো লাগছিল না আমার। শাড়িটা এনেছিলে কিন্তু পরা হয়নি, তাই পরেছি আজ। ঠান্ডার মধ্যে শীতের পোশাক সারা আছিস, যদি ঠান্ডা লাগে। রুম হিটার অন আছে তো, তাছাড়া আজকে ঠান্ডাও কম। শ্রবণ হুট করে সোহাকে চাপটে ধরে গোল গোল ঘুরতে শুরু করে। সোহা ভয় পেয়ে শ্রবণের গলা জড়িয়ে ধরে শক্ত করে, শাড়ির আঁচল উঠছে, খোলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। শ্রবণের ঘাড়ে মুখ গুজে আতঙ্কিত হয়ে বলে, নামা মামাই, তুমি এখনো পুরোপুরি সুস্থ না। সোহার কথা শ্রবণের কানে প্রবেশ করেছে বলে মনে হয় না। শ্রবণ ওকে নিয়ে একই ভঙ্গিতে ঘুরছে, এখনো ঘুরতে ঘুরতে স্থির হয়ে দাঁড়ায়। সোহার মাথা বনবন করে ঘুরছে। শ্রবণের গলা দুই হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা ঠেকিয়ে রেখেছে। এখন ছেড়ে দিলে নির্ঘাত ঠাস করে আছড়ে পড়বে ফ্লোরে। শ্রবণ সোহাকে বিছানায় বসিয়ে দেয় আস্তে করে, সামনে দাঁড়িয়ে থেকে জড়িয়ে রাখে নিজের সঙ্গে। ওরও মাথা গোল গোল ঘুরছে, এখন তবে বেশি না। সোহা মুখ তুলে তাকাতে শ্রবণ চকচকে উজ্জ্বল চেহারা দেখতে পায়। এর আগে শ্রবণের এমন চেহারা সোহা দেখেছে বলে স্মরণ হচ্ছে না। শ্রবণকে এখন প্রাণবন্ত লাগছে, রাগি রাগি গাম্ভীর্য ভাব মুছে গেছে পুরোপুরি, বেশ ফুরফুরে মেজাজের দেখাচ্ছে এখন। চেহারা দেখে বোঝা যাচ্ছে অনেক খুশি। পেটে ব্যথা পাবে না? অপারেশন হয়েছে, 1 মাসও হয়নি এখনো, কিছু যদি হয়ে যেত। শ্রবণ সোহার কথার উত্তর না দিয়ে সোহার এলোমেলো চুলের ভাঁজে হাত গলিয়ে নরম সুরে বলে, পেট তো এখন অনেক বড় দেখাচ্ছে, এতদিন তো এত বড় দেখা যেত না। শারীরিক কারণে এমন ফোলা দেখাচ্ছে, ঠিকভাবে পড়তে পারিনি আমি, প্রথমবার নিজে নিজে পড়েছি তো, তাই এমন হয়েছে। বাবু পেটে এসে 5 মাস চলছে না? হুম। দারুণ লাগছে তোকে। বাবু পেটে আসার পর আগে থেকে তুই আরো বেশি সুন্দর হয়ে গেছিস। সোহা লজ্জা পেয়ে মুখ নামিয়ে নেয়। শ্রবণ শাড়ির আঁচল তুলে সোহার মাথায় ঘোমটা টেনে দেয়। সোহা আবারও মুখ তুলে তাকাতে শ্রবণ সোহার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা পিছিয়ে আসে, উল্টো হেঁটে দূরে দাঁড়িয়ে সোহাকে দেখতে থাকে পলকহীন। টুল টেনে বসে পড়ে রুমের মাঝখানে। সোহার পরনে মিষ্টি কালার শাড়ি। সোহা এমনিতে ধবধবে ফর্সা, এই কালারে ওকে আরো বেশি ফর্সা দেখাচ্ছে। হালকা সাজ ঘোমটা টেনে রাখায় বউ বউ লাগছে। মুক্ত থাকা চুল কতগুলো সামনে চলে এসেছে। সোহা একবার ওর দিকে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে, বারবার এটাই করছে তখন থেকে। চোখের তৃষ্ণা মিটিয়ে দেখছে শ্রবণ। মন মস্তিষ্কে প্রশান্তি ছড়িয়ে পড়েছে, শান্ত চোখ জোড়া সোহাতেই আটকে আছে, দেখছে পলকহীন। শ্রবণের হৃদ স্পন্দন থমকে যায়, আবার শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ব্যস্ত পায়ে উঠে দাঁড়িয়ে বলে, শাড়ি চেঞ্জ কর দ্রুত। সোহা মুখ শুকনো করে বলে, কেন? তুমি তো বললে সুন্দর লাগছে। বেসামাল হয়ে যাওয়ার আগে চেঞ্জ করো, বেসামাল হয়ে গেলে সামলাতে পারবি না। অবশ্য এখন তুই সামলানোর মতো অবস্থায় নেই, মাথা নষ্ট হওয়ার আগে দ্রুত চেঞ্জ কর। শ্রবণের কথা শুনে সোহার গাল লাল হয়ে উঠেছে, কান গরম হয়ে গেছে, এমনিতে লজ্জা লাগছে তখন থেকে। লজ্জা পরে পাস, এখন চেঞ্জ কর দ্রুত। বাবু হওয়ার আগে আর শাড়ি পরবি না, সাজবিও না, সাধারণভাবে তুই অনেক সুন্দর। কত কষ্ট করে নিজে নিজে শাড়ি পরেছি, প্রথমবার সেজেছিও আজ। চেঞ্জ করার আগে কটা ছবি তুলে দাও। ওই বালসাল পড়তে পারবো না আমি। বাবু হওয়ার পর সারাদিন শাড়ি পরে থাকিস আর হাজার হাজার ছবি তুলিস, ওকে? বাবু হওয়ার সময় যদি মরে যায় তাহলে পরে কিভাবে ছবি তুলবো? শ্রবণ কটমট করে তাকে রাম ধমক দিয়ে বলে, এই ডাইনির বাচ্চা, এমন একটা চট দিব না, এই চলে দাঁত খুলে ওই চলে চলে যাবে। ধমক খেয়ে কেঁপে উঠেছে সোহা, চোখ জোড়া পানিতে টইটুম্বর হয়ে গেছে মুহূর্তে। মাথা নত করে দাঁড়িয়ে রইল শ্রবণের সামনে, আঁচল পড়ে গেছে মাথা থেকে, এলোমেলো চুল মুখের উপর এসে পড়েছে কতগুলো। সোহার দিকে তাকিয়ে ট্রাউজারের পকেট হাতড়ে ফোন বের করে আনলক করে ক্যামেরা অন করতে করতে গম্ভীর গলায় বলে, কিভাবে ছবি তুলবি, পোজ দে। সোহা মুখ তুলে তাকায়, শ্রবণ গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওর দিকে। শ্রবণের সামনে থেকে সরে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। শ্রবণ পুরোপুরি ঘুরে সোহার দিকে তাকায়। সোহা শাড়ির সেফটি পিন খুলছে, ওর মতিগতি বুঝতে পেরে আরেক ধমক দিয়ে বলে, এই ডাইনির বাচ্চা, শাড়ি খুলছিস না কেন? সোহা মৃদু মলিন স্বরে বলে, তুমিই তো বললে চেঞ্জ করতে। শ্রবণ দাঁতে দাঁত পিষে সোহার কাছে এগিয়ে এসে দাঁড়ায়, হাত থেকে ফোন রেখে সোহার হাত থেকে সেফটি পিন নিয়ে আঁচলে লাগাতে লাগাতে চিবিয়ে চিবিয়ে বলে, ছবি তোলার জন্য যে পোজ দিতে বললাম সেটা কানে যায়নি?
তুলতে হবে না। কানের নিচে দেবো একটা। সোহা মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। শ্রবণ আঁচল ঠিক করে দিয়ে আয়নার দিকে তাকায়। কিছুক্ষণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকে ফোন হাতে তুলে নেয়। পেছন থেকে অন্য হাতটা সোহার পেটের উপর রাখে। নিজের বুকের সঙ্গে সোহার পিঠ ঠেকিয়ে বলে। ফোনের দিকে তাকা। সোহা ফোনের দিকে না তাকিয়ে শ্রবণের মুখের দিকে তাকায়, ঘাড় উল্টে। ক্যামেরা ক্লিক হওয়ার আওয়াজ হয়। সোহা ফোনের স্ক্রিনে তাকিয়ে আবারও শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ কপালে ওষ্ঠ ছুঁয়ে বলে, শুয়ে শুয়ে সারা রাত দেখিস, এখন ফোনের দিকে তাকা। সোহার অভিমান গলে পানি হয়ে যায়। খুশি মনে তাকায় ফোনের স্ক্রিনে। দুজন একসঙ্গে সেলফি বন্দী হয়। আবার ব্যাক ক্যামেরা দিয়ে আয়নায় থাকা দুজনের প্রতিবিম্বের ছবি তুলে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে শ্রবণের হাত সোহার পেটের উপর, শ্রবণের হাতের উপর সোহার হাত। সোহার সব মন খারাপেরা পালিয়েছে, আবার আনন্দ হচ্ছে, সুখ সুখ লাগছে ভীষণ। সোহার একার অনেকগুলি ছবি তুলে দিয়েছে। শ্রবণ নিজে সোহাকে বিভিন্ন পোজে দাঁড় করিয়ে দিয়েছে বারবার। প্রত্যেকটা ছবি ভীষণ সুন্দর হয়েছে। সোহার পা ব্যথা করছে এখন দাঁড়িয়ে থাকতে থাকতে। আর না, অনেক হয়েছে। আর একটা, পাশ ফিরে ডান হাত পেটের উপরে রাখ, বাম হাত পেটের নিচে, আমার দিকে তাকা, হাসি মুখে। শ্রবণের কথা মতো তাই করে সোহা। শ্রবণের মন মতো না হয় নিজেই ঠিক করে দাঁড় করিয়ে দেয়। আবার ছবি তোলা শেষ হলে সোহা চেঞ্জ করে নেয়। শ্রবণ ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। সোহা নিজেও ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে শ্রবণের পাশে শুয়ে পড়ে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে। এখন ভীষণ শীত শীত লাগছে। অনেকক্ষণ ধরে শীতের পোশাক ছাড়া রয়েছে। হাত পা সহ পুরো শরীর হিম শীতল হয়ে গেছে। শ্রবণ সোহাকে জড়িয়ে ধরে বলে, পুরো শরীর ঠান্ডা বরফ হয়ে আছে, শুধু সর্দি কাশি হলে হয়, তারপর দেখিস তোর কি করি আমি। সোহা বলে না কিছু, নিজেই তো দেরি করালো। সোহা তো আরো আগেই ছবি তোলা শেষ করতে বলেছিল। তখন খুব একটা শীত শীত না লাগলেও এখন লাগছে। শ্রবণের উষ্ণ বুকে নিজেকে গুটিয়ে নেয়। এখন আর আগের মতো করে শ্রবণের বুকের সঙ্গে মিশে যেতে পারে না। পেট বেশ অনেকটাই উঁচু হয়েছে। শ্রবণ ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। রেডি হওয়ার মাঝে হাসানের কল আসে। স্পিকারে দিয়ে কথা বলতে বলতে রেডি হতে থাকে। সোহা বিছানায় বসে শ্রবণকে দেখে চলেছে। ওর মনে হচ্ছে শ্রবণ পরীক্ষা দিতে নয়, বিয়ে খেতে যাবে, নতুবা বিয়ের জন্য পাত্রী দেখতে যাবে। শ্রবণ রেডি হয়ে রুম থেকে বের হয় নিজের প্রয়োজনীয় সবকিছু নিয়ে। সোহা শ্রবণের পেছন পেছন রুম থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমে দাঁড়ায়। শ্রবণ স্টাডি রুমে প্রবেশ করেছে। হেলমেট হাতে বেরিয়ে আসতে দেখে অবাক হয়ে বলে, হেলমেট নিয়ে কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি তুই জানিস না? হ্যাঁ, কিন্তু হেলমেট নিয়ে যাচ্ছ কেন? হেলমেট দিয়ে মানুষ কি করে? তুমি বাইক নিয়ে যাবে? হ্যাঁ। সোহা শ্রবণের কাছে এগিয়ে এসে ওর হাত থেকে হেলমেট নেওয়ার চেষ্টা করে বলে, একদম না, তুমি এখনো পুরোপুরি সুস্থ না। পেটে সেলাই এখনো পুরোপুরি শুকায় নাই। ডান হাতও ঠিক হয়নি। ওই ভারী বাইক চালিয়ে যাবে না তুমি। আমি বাইক নিয়ে যাব, এর আগেও গেছি, কিছু হয়নি। হেলমেট ছাড়। না, গাড়ি নিয়ে যাও। হেলমেট ছাড়তে বলছি। সোহা ভয় পেলেও হেলমেট ছাড়ে না। শ্রবণকে বোঝানোর মতো করে বলে, বাইক অনেক ভারী, তোমায় ডক্টর ভারী কিছু উঁচু করতে নিষেধ করেছেন না? আমি জানি তুমি বাইক লাভার, সুস্থ হও তারপর বাইক চালাবে। এখন গাড়ি নিয়ে যাও। গাড়ি চালাতে পারবো না আমি। ড্রাইভারকে কল করে আসতে বলো। পারবো না। আমি দাদাভাইকে কল করে বলছি ড্রাইভারকে পাঠিয়ে দিতে। গাড়িতে করে যাব না আমি, দেরি হয়ে যাচ্ছে। মার খেতে না চাইলে হেলমেট ছাড়। আমার বাবুর কোনো মূল্য নেই তোমার কাছে, তাই না? তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? তুমি বাইক নিয়ে গেলে ফিরে না আসা পর্যন্ত আমি টেনশনে থাকবো। শ্রবণ চোখ দুটো ছোট ছোট করে বলে, ভালো ব্ল্যাকমেল করে শিখে গেছিস তাই না? গাড়ি নিয়ে যাও। অর্ডার করছিস? সোহা চুপ করে থাকে। শ্রবণ হেলমেট ছেড়ে স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। বাইকের চাবি রেখে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে আসে। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, এই ডাইনের বাচ্চা যা শুরু করে দিয়েছে, কদিন পর মরতে গেলেও বইয়ের পারমিশন নিয়ে মরতে যেতে হবে। দরজা খুলে বেরিয়ে গিয়েও আবারও ফিরে আসে। সোহাকে জড়িয়ে ধরে চেপে চুমুখে বলে, দোয়া কর বেশি বেশি, পড়াশোনার জন্য শেষ হয়ে যায় দ্রুত। এই ভালের পড়াশোনা আর ভাল লাগে না, পরীক্ষা হয়ে গেলেই বাসে। বলতে বলতে ধুপধাপ পা ফেলে বেরিয়ে যায়। আবার সোহা হা করে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কলিং বেলের শব্দে ঘুম হালকা হয়ে আসে শ্রবণের, সঙ্গে সোহারও। শ্রবণের বাহুবন্ধনে আবদ্ধ সোহা বুক থেকে মুখ তুলে শ্রবণের মুখের দিকে ঘুম ঘুম চোখে তাকায়। ঘুম জড়ানো গলায় বলে, কে আসলে এত রাতে? শ্রবণ কিছু না বলে চুপ করে রইল। কে এসেছেও নিজেও বুঝতে পারছে না। পরপর আরো কয়েকবার কলিং বেল বেজে উঠলে রাগে শ্রবণের মাথার ভেতর দাউ দাউ করে আগুন ধরে যায়। সোহাকে বুক থেকে সরিয়ে শোয়া থেকে উঠতে উঠতে বলে, শুয়ে থাক, দেখে আসছি। শ্রবণ বিছানা ছেড়ে নামতে গেলে সোহার হাত টেনে ধরে আতঙ্কিত হয়ে বলে, দরজার বাইরে কে আছে আমরা তো জানি না। সে যদি তোমার কোনো ক্ষতি করে, যেও না। কিছু হবে না, তুই শুয়ে থাক,
আমি দেখে আসছি। শ্রবণ সোহার কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়, ফোন হাতে নিয়ে টাইম দেখে নেয় 12টা বাজতে আর 2 মিনিট বাকি। শ্রবণ তো ভেবেছিল এখন রাতে 2টা 2:30 বেজে গেছে। রুমের মেন লাইট অন করে দরজার দিকে এগিয়ে যায়, এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে। সোয়া শুয়ে থাকতে না পেরে শোয়া থেকে উঠে বসে। কে আসলো? শ্রবণের কোনো ক্ষতি করবে না তো? ভয়ে সোহার হৃদ স্পন্দন বাড়তে শুরু করে, মস্তিষ্কে অশনি সংকেত বাজছে। শ্রবণ হিপ হোল দিয়ে বাইরে তাকিয়ে দেখে দরজার সামনে ওর বন্ধুরা দাঁড়িয়েছে। ওদের দেখে ওর কপাল ভ্রু কুঁচকে যায়। এত রাতে ওরা এখানে কেন? বেশি কিছু না ভেবে দরজা খুলে দেয়। দরজা খুলতে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠেলে ঠুলে হুড়মুড় করে 5 জন ভেতরে প্রবেশ করে। শ্রবণ হতভম্ব হয়ে ঘুরে দাঁড়ায় 5 জনের দিকে। কিছু বুঝে ওঠার আগে একসঙ্গে 3টা পার্টি পপার ফাটার শব্দ হয়। 5 জন একসঙ্গে ওকে জন্মদিনের উইশ করে। শ্রবণের খেয়াল হয় আজ ফেব্রুয়ারির 11 তারিখ শেষ হয়ে 12 তারিখে পড়লো ওর জন্মদিন। ও তো ভুলেই গিয়েছিল। অন্য সববার শ্রবণ ওর বন্ধুদের সঙ্গে থাকতো মাঝরাত পর্যন্ত, তাই কাউকেই ওর ফ্ল্যাটে আসতে হতো না জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। বাইরে এই কেক কেটে সেলিব্রেট করতো বন্ধুদের সঙ্গে। যদিও শ্রবণ নিজের জন্মদিন পালন করতে আগ্রহী না কখনোই, বন্ধুদের জন্যই বাধ্য হয়ে করতে হয়েছে প্রতিবার। এবারেও তাই করতে হবে। শ্রবণ বাইরে যায়নি বলে ওরাই চলে এসেছে। দরজার দিকে চোখ পড়তেই দেখে দরজার সামনে সোহা দাঁড়িয়ে আছে। হয়তো পার্টি পপার ফাটার শব্দে ভয় পেয়ে বিছানা ছেড়ে নেমে এসেছে। শ্রবণ রুমের দিকে পা বাড়াতে হাসান ওর হাত টেনে ধরে বলে, কোথায় যাচ্ছিস? কেক কাটতে হবে। দাঁড়া, আসছি এখনই। হাসানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুমের দিকে পা বাড়ায় দ্রুত। ওর যাওয়ার পথে তাকালে 5 জনের নজরে আসে সোহা। শ্রবণ সোহার হাত ধরে বিছানার কাছে এগিয়ে আসে, মেন লাইট অফ করে দিয়ে বলে, তুই শুয়ে ঘুমা, আমি কিছুক্ষণ পরেই আসছি। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে, আজ তোমার জন্মদিন? হ্যাঁ, শুয়ে পড় এখন। সোহা শ্রবণের মুখের দিকে আরও একবার তাকিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। শ্রবণ ব্ল্যাঙ্কেট দিয়ে ভালোভাবে সোহাকে ঢেকে দেয়। ড্রয়িং রুমে যাওয়ার জন্য পা বাড়াতে সোহা বলে, শোনো। শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকায় সোহার দিকে। সোহা ঢোক গিলে গলা ভিজিয়ে বলে, হ্যাপি বার্থডে বাবুর আব্বু। শ্রবণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এই প্রথম এমন উইশ পেল, আর সোহাও এই প্রথম ওকে বার্থডে উইশ করলো। সোহার বলা বাবুর আব্বু সম্বোধনটা বারবার কানে বাজছে। এতকাল শুনেছে হ্যাপি বার্থডে শ্রবণ, হ্যাপি বার্থডে দাদু ভাই, হ্যাপি বার্থডে ভাইয়া, হ্যাপি বার্থডে বন্ধু, কিন্তু এই প্রথম শুনলো হ্যাপি বার্থডে বাবুর আব্বু। ওর ভেতর পর্যন্ত নাড়িয়ে তুলেছে এই সম্বোধন। গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। এর আগে কোনোদিনও শ্রবণের সঙ্গে এমন হয়নি। কোনো সম্বোধন শুনে এর আগে কোনোদিন ওর হার্টবিট মিস যায়, হার্ট দ্রুত বিট করেনি, গায়ের লোম খাড়া হয়নি। ওই কণ্ঠে আর শব্দে কি যেন একটা ছিল, স্পেশাল কিছু তো অবশ্যই ছিল। ওর এবারের জন্মদিনে সবচেয়ে বড় সারপ্রাইজ বোধহয় সোহার এই সম্বোধনটা। শ্রবণ সত্যই সারপ্রাইজড হয়ে গেছে সোহার এই বিষয়ে। সাকিবের ডাকে ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে। শ্রবণ কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে দ্রুত। টি টেবিলের উপর কেক রেখেছে, কেকের চারিপাশে ক্যান্ডেল, লাল সাদা গোলাপ আর গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা, কয়েকটা লাল সাদা বেলুনও আছে। এত দ্রুত কিভাবে করলো এত সব? 5 জন ওর হাতে ছোট ছোট সাইজের গিফট বক্স ধরিয়ে দেয়। বক্সগুলো সোফার উপর রাখতে হাসান শ্রবণের হাতে ছুরি ধরিয়ে দিয়ে বলে, কেক কাট। এইসবের কি প্রয়োজন ছিল? প্রত্যেকবার এক কথা বলবি না। তোর প্রয়োজন নেই, তবে আমাদের আছে। এখন দ্রুত কেক কাট ভাই, খাওয়ার লোভ সামলাতে পারছি না। সেই 10টা থেকে অপেক্ষা করে আছি কেক খাওয়ার জন্য। রাফি খোঁচা মেরে বলে, পেটুক কোথাকার। সিফাত আঙ্গুল তুলে বলে, তুই কেক খাবি না, খেলে খবর আছে। 100 বার খাবো, তাতে তোর কি? তাহলে তোর বোনকে বিয়ে করব। আমার বোনের দিকে নজর দিলে তোর চোখ তুলে নেব। তোর বোনের দিকে আরো আগেই নজর দিয়েছি, এখন থেকে আরো বেশি দেব। রাফি সিফাতকে ধরার জন্য হাত বাড়ায়। হাসান দুজনের মাঝখানে ঢুকে বলে, তোরা দুজন ছোট বাচ্চা, ঝগড়া করছিস কেন এভাবে? চুপ থাক দুজন। শ্রবণ, কেক কাট। ভাবি নিয়ে আসতে। শ্রবণ সাকিবের দিকে তাকিয়ে বলে, না থাক। শ্রবণ কেক কেটে হাসানকে খাওয়াতে গেলে হাসান আগে ওকে খাওয়ায়, তারপর নিজে খায়। একে একে সবাইকে কেক খাওয়ায় শ্রবণ, সবাই শ্রবণকেও খাওয়ায়। শ্রবণ কেকের বড় একটা পিস হাতে নিয়ে বেডরুমের দিকে এগিয়ে যায়। বাকিরা নিজেদের মতো কেক খাচ্ছে আর একে অপরের গালে লাগিয়ে দিচ্ছে। সোহা দরজার দিকে তাকিয়েছিল এতক্ষণ। শ্রবণকে রুমে ফিরে আসতে দেখে দ্রুত চোখ বন্ধ করে নেয়। শ্রবণ বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। সোহার উপর থেকে বাম হাতে ব্ল্যাঙ্কেট সরিয়ে দিয়ে বলে, সোহা ওঠ একটু। সোহা শোয়া থেকে উঠে বসে। শ্রবণ কেকের পিসটা সোহার মুখের সামনে ধরে বলে, হা কর। সোহা শ্রবণের হাতটা ধরে শ্রবণের মুখের দিকে ঘুরিয়ে দিয়ে বলে, তুমি খাও আগে। আমি খেয়েছি, তুই খা। সোহা আবার খেতে বলায় শ্রবণ একটু খায়, তারপর আস্তে আস্তে বাকিটা সোহাকে খাওয়ায়। ডিম লাইটের ম্লান আলোয় দুজন দেখছে একে অপরকে। আজকাল শ্রবণের একটু যত্নে সোহা চোখ দুরা ভিজে উঠে।
শ্রবণ আর আগের মতো নেই, আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে। যতটুকু সোহার খেয়াল রাখে, যত্ন করে, ততটুকু সোহার কাছে অপ্রত্যাশিত। এমন শ্রবণকে সোহা সারা জীবন চায়। টিস্যু পেপার হাতে নিয়ে সোহার ওষ্ঠজোড়া মুছিয়ে দেয় শ্রবণ নিজেই। নিজের হাতে লেগে থাকা কেকের ক্রিম মুছতে মুছতে বলে, শুয়ে পড়, আমি একটু পরে আসছি। সোহা বিছানা ছেড়ে নামার জন্য উদ্যত হতে শ্রবণ বলে, নামছিস কেন? পানি খাবো। শ্রবণ গ্লাসে পানি ঢেলে সোহার হাতে দেয়। সোহা পানি পান করে শুয়ে পড়ে। আবার ও শুয়ে পড়তেই শ্রবণ রুম থেকে বেরিয়ে আসে। বন্ধুদের মুখের দিকে তাকিয়ে দেখে এক একজনের চেহারার 12টা বেজে গেছে। শ্রবণকে দেখে সিফাত বলে, যার পয়দা দিবস সেই তো চকচকা রয়েছে এখনো। শ্রবণ সামনে হাত বাড়িয়ে বাধা দেওয়ার মতো করে বলে, গুরুজনের সঙ্গে মস্করা করতে নেই বাচ্চারা। আমি তোদের সকলের চেয়ে বড়, তাই আমাকে সম্মান কর, আর এই বালের ক্রিম লাগানো থেকে বিরত থাক। ভাবিকে নিয়ে আসতে ভুল বললি ভাই, এটা বালের ক্রিম না, এটা পিওর দুধের ক্রিম। সাকিবের কথার ভোলার ধরন দেখে বাকিরা হাহা করে হেসে ওঠে। হাসান হাসি থামিয়ে বলে, এখন চলো সবাই। এভাবে যাব নাকি? এসব পরিষ্কার করতে হবে না? রাফির সঙ্গে একমত হয় বাকি তিনজন। শ্রবণ ওদের গেস্ট রুমের ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিতে বলে। 5 জন হাত মুখ ধুয়ে নেয়। হাসান বের হওয়ার জন্য তাড়াহুড়ো করছে দেখে সিফাত বলে, ভাই একটু আস্তে তাড়াহুড়ো কর, তোর বউ আছে আমরা জানি। হাসান অবাক হয়ে বলে, বের হওয়ার সঙ্গে বউয়ের কি সম্পর্ক? তাড়াহুড়ো করে বেরিয়ে এখন বউয়ের কাছে যাবি, তোর বউ নিশ্চয়ই তোর অপেক্ষায় আছে। তোরা দুজনে বিয়ে করে তো রাতে বাইরে বের হওয়াই বন্ধ করে দিয়েছিস। আমরা অবিবাহিত সিঙ্গেল, আমাদের তো বউ নাই, তাই বউ অপেক্ষাও করে না। এই জন্য আমাদের তাড়াহুড়োও নেই। ফালতু কথা বাদ দিয়ে চল এখন। তুই যাবি তোর বউয়ের কাছে, শ্রবণ যাবে শ্রবণের বউয়ের কাছে। এখন আমরা অবিবাহিত সিঙ্গেলরা কোথায় যাব? হয়নি, যার নামে যা। শ্রবণ, আসছি আমি, আগামীকাল দেখা হচ্ছে। বলতে বলতে হাসান দরজার দিকে এগিয়ে যায়। বাকিরা শ্রবণের কাছ থেকে বিদায় নিয়ে এগিয়ে যায় দরজার দিকে। আগামীকাল ওদের ট্রিট দিতে যেন না ভুলে সেটাও মনে করিয়ে দিয়ে যায়। শ্রবণ ওদের পেছন পেছন এসে দরজা লক করে দেয় ভেতর থেকে। বজ্জাতগুলো ড্রয়িং রুমে 12টা বাজিয়ে দিয়েছে। এই অল্প সময়ের মধ্যে বেডরুমে এসে শুয়ে পড়ে সোহার দিকে ফিরে। সোহা শ্রবণের মুখের দিকে তাকায়। কিছু বলার আগে শ্রবণ সোহার চোখ জোড়া হাত দিয়ে বন্ধ করে বলে, ঘুমা। সোহা উল্টো ফিরে শ্রবণের বুকে নিজের পিঠ ঠেকিয়ে নীরব হয়ে যায়। শ্রবণ সোহার গায়ের উপর হাত তুলে দিয়ে পেটের উপর রাখে। শ্রবণের হাতের উপর হাত রাখে সোহা। ব্ল্যাঙ্কেটের বাইরে থাকায় শ্রবণের হাত পা বেশ ঠান্ডা হয়ে গেছে। শ্রবণের কানে সোহার করা প্রথম উইশ এখনও প্রতিধ্বনিত হচ্ছে। ওর মনে হচ্ছে সোহা এখনও ফিসফিস করে বলছে হ্যাপি বার্থডে বাবুর আব্বু। ওর সব ধ্যান জ্ঞান দখল করে নিয়েছে সোহার বলা 4টা শব্দ। সকালে সোহার ঘুম আগে ভাঙে। শ্রবণ আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে পেছন থেকে। সোহা খুবই সাবধানে আস্তে আস্তে শ্রবণের হাত পা সরিয়ে দেয় নিজের উপর থেকে। শোয়া থেকে উঠে বসতে শ্রবণের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখের পাতা টেনে তুলে আবারও বন্ধ করে নেয়। সোহার পেট সহ কোমর পেঁচিয়ে ধরে ঘুম জড়ানো ভারী গলায় বলে, উঠছিস কেন? সকাল হয়ে গেছে। হোক, শুয়ে থাক তুই, ঘুম হয়নি আমার। ওয়াশরুমে যাব। 1 ঘন্টা পর পর কিসের এত অসমে চাপ আসে তোর? সোহা বিস্ময় নিয়ে বলে, কোথায় 1 ঘন্টা পর পর ওয়াশরুমে যাই? যাস না কখন সেটা বল। রাতে শোয়ার পর পরেই 2 ঘন্টা পার হয়নি, গেলি অসমে। শোয়ার পর আবার গেলি ফজরের আগে আগে, আবার এখন যাচ্ছিস। 1 ঘন্টা পর পর হলো না? না, ছাড়ো এখন। শ্রবণ ছেড়ে দিয়ে উপর হয়ে শুয়ে বলে, দ্রুত আসবি। সোহা বলে না কিছু। বিছানা ছেড়ে নেমে চাদর গায়ে জড়িয়ে ওয়াশরুমে প্রবেশ করে। বাবু পেটে আসার 3 মাস পর থেকে ওর ওয়াশরুম চাপ বেড়েছে। এই শীতের মধ্যে রাতে উঠতে যে কত কষ্ট লাগে। শ্রবণ তো ভীষণ বিরক্ত হয় রাতে যখন ও ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। শ্রবণ ঘুমিয়ে গেছে। আবার রাতে দ্বিতীয়বার শোয়ার পর শ্রবণ আর ঘুমাতে পারেনি বললেই চলে। ঘুমিয়েছিল ফজরের আজানের পর। সোহা ড্রয়িং রুমে এসে দেখে মাজেদ আন্টি ফ্লোর পরিষ্কার করছেন। সোহাকে দেখে উনি বলেন, রাতে কারা এসেছিল? ওর বন্ধুরা এসেছিল। ও। ড্রয়িং রুম পরিষ্কার করে রান্না করে ফিরে যান মাজেদ আন্টি। সোহা ওনার পেছন পেছন এসে বলে, আন্টি, আপনি শুধু নাস্তা বানান, দুপুরের রান্না আমি করব। আর আপনি দুপুরের খাবার এখানে খেয়ে যাবেন। দুপুরে এখানে খাওয়া সম্ভব না সোহা, আমাকে দুপুরের আগেই বাড়ি ফিরতে হবে, তুমি জানোই। তাহলে দুপুরের খাবার নিয়ে যাবেন। আচ্ছা। সোহা রান্নাঘর থেকে ফিরে আসে বেডরুমে। না শুয়ে শ্রবণের পাশে বসে ফোন দেখতে শুরু করে। নাস্তা সেরে বেরিয়ে গেছে শ্রবণ। সোহা মাজেদ আন্টির সাহায্য নিয়ে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছে।
দুপুর হয়ে এলেও শ্রবণ ফিরছে না। অধৈর্য হয়ে সোহা শ্রবণের ফোনে কল করে। শ্রবণ বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে এসেছে। সোহাকে কল করার জন্য পকেট থেকে ফোন বের করেছিল মাত্র। সোহার কল দেখে সঙ্গে সঙ্গে রিসিভ করে। হ্যালো, হ্যাঁ বল। কোথায় তুমি? কখন ফিরবে? বাইরে আছি, ফিরতে দেরি আছে। খাবে না? সোহার গলার স্বর মলিন শোনালো। শ্রবণ বলে, তুই খেয়ে নি, আমি বাইরে খাবো। এসে খেয়ে যাও। যা বলেছি তা কর। আচ্ছা। সোহা কল কেটে দেয়। মলিন মুখে কিছুক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে ফোন বিছানার উপর ছুরি দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। কত আশা নিয়ে রান্না করেছিল শ্রবণের জন্যে। মন খারাপ করে খাবার খাওয়ার জন্যে বসে চেয়ার টেনে। অভিমানে চোখ জোড়া ভিজে উঠেছে। বারবার নিজের উপরই রাগ হচ্ছে। এখন কেন এত বেশি বেশি আশা করে শ্রবণের কাছে? ও তো জানে শ্রবণ কেমন। জানেই তো শ্রবণের উপর জোর খাটিয়ে বা মুখের উপর কিছু বলতে পারবে না। সাহস করে তো ও বলতেই পারতো, আমি তোমার জন্য রান্না করেছি, তুমি দ্রুত আসো, দুজন একসঙ্গে খাবো। বলতে তো পারলো না। তাহলে কেন এত আশা রাখলো? চোখ মুছতে মুছতে খাওয়া শুরু করলেও গলা দিয়ে খাবার নামছে না সোহার। আশ্চর্য, আজ এমন হচ্ছে কেন? শ্রবণ তো ওকে কত কষ্ট দিয়েছে, তখন তো এমন হতো না। মন খারাপেরা জেকে ধরেছে। খাবার গলা দিয়ে নামছেই না। পানি দিয়ে গিলে গিলে খাওয়া শেষ করে কোনো রকমে। টেবিলের উপরে থাকা সব কিছু ঢেকে রেখে বেডরুমে ফিরে আসে। এই প্রথম ওর নিজের উপর আর শ্রবণের উপর ভীষণ রাগ হচ্ছে। শ্রবণের ফিরতে ফিরতে রাত 9টা পার হয়ে গেছে। বেডরুমে এসে দেখে সোহা ঘুমিয়ে আছে। সন্ধ্যার পরই সোহাকে মেসেজ করে বলে দিয়েছিল রাতের খাবার খেয়ে ওষুধ খেয়ে যেন শুয়ে পড়ে, ওর অপেক্ষা না করে। ওর ফিরতে লেট হবে। ওয়ালেট, ফোন আর চাবি রেখে বিছানার কাছে এগিয়ে আসে। বিছানায় বসে সোহার পাশে ব্ল্যাঙ্কেট সরিয়ে সোহার পেটের উপর হাত রাখে। হঠাৎ শ্রবণের চোখ জোড়া বড় বড় হয়ে যায়। বাবু কি নড়ল? হ্যাঁ নড়ল তো। ও পেটের উপর হাত রাখতে মৃদু নড়ে উঠল। শ্রবণ আরও কিছুক্ষণ পেটের উপর হাত চেপে বসে রইল, তবে বাবু আর নড়ল না। সোহা বেশ কয়েকবার বলেছে বাবু একটু নড়েও বুঝতে পারে, তবে শ্রবণ পেটের উপর হাত রেখে অনুভব করতে পারেনি অনাগত সন্তানের মুভমেন্ট। আজকে প্রথম অনুভব করলো। এবারে জন্মদিনে একের পর এক সারপ্রাইজ পেয়েই চলেছে। পেটের উপর হাত বুলিয়ে চুমু খায় বেশ কয়েকটা। ভালোভাবে ঢেকে দিয়ে সোহার মুখের দিকে তাকায়। কিছুক্ষণ পলকহীন তাকিয়ে থাকে ঘুমন্ত সোহার মুখের দিকে। হাত বাড়িয়ে সোহার চুলে হাত বুলিয়ে আদর করে। কপালে চুমু খেয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। প্যান্টের বেল্ট খুলতে খুলতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। আয়নায় নিজেকে দেখে আবারও সোহার দিকে তাকায়। এমনিতেই সোহার ঘুম ভারী। বাবু পেটে আসার পর ঘুম আরও ভারী হয়ে গেছে। মাঝে মধ্যে আবার ভীষণ পাতলা ঘুম। একটু শব্দেই জেগে ওঠে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসে। আজকে সারাদিন দৌড়াদৌড়ির উপরেই ছিল, এখন ক্লান্ত লাগছে। মেন লাইট অফ করে সোহার পাশে শুয়ে পড়ে ওকে জড়িয়ে ধরে। শ্রবণের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে সোহার ঘুম ভেঙে যায়। চোখের পাতা টেনে তোলার চেষ্টা করে ঘুম জড়ানো ব্যস্ত গলায় বলে, শুয়ে পড়ছো কেন? খেয়েছো? হ্যাঁ খেয়েছি। সোহার ব্যস্ত কণ্ঠ এবার মলিন হয়। বাইরে থেকে খেয়ে এসেছো? শ্রবণ সোহাকে ভালোভাবে আলিঙ্গন করে বলে, তোর রান্নায় খেয়েছি, ঘুমা। ছাড়ো, খাবার তুলে ফ্রিজে রেখে আসি, নয়তো নষ্ট হয়ে যাবে। আমি ফ্রিজে তুলে রেখে এসেছি সব। সোহা শ্রবণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা দূরে সরে যায়। শ্রবণ অবাক হয়ে বলে, কি হয়েছে? ওদিকে যাচ্ছিস কেন এভাবে? সোহা অভিমান ভরা কণ্ঠে বলে, আমি তোমার জন্য কত কষ্ট করে রান্না করেছিলাম, কিন্তু তুমি খেতে আসোনি দুপুরে। শ্রবণ দাঁতে দাঁত চেপে বলে, এই অবস্থায় এত কষ্ট করে তোকে এত পদের রান্না করতে বলেছে কে? সোহা হেঁচকি তুলে অভিমানী কণ্ঠে বলে, তুমি একটু ভালোবাসো না আমাকে? সবসময় শুধু বকো আর ধমকে ধমকে কথা বলো। শ্রবণ বিস্মিত হয়ে বলে, এই তোর কি হয়েছে? আবার কাঁদছিস কেন? বাবুকে ভালোবাসো কিন্তু আমাকে ভালোবাসো না। সবসময় শুধু মারতে তেড়ে আসো, ধমক দাও, বকা দাও, রাগি চোখে তাকাও। দুপুরে খাওয়ার জন্য আসতে বলেছিলাম, তাই রাগ দেখিয়েছো। শ্রবণ সোহার দিকে হাত বাড়িয়ে বলে, এই ডাইনির বাচ্চা, এদিকে আয়। সোহা গা ঝাঁকি দিয়ে শ্রবণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আরও কিছুটা সরে যায় শ্রবণের কাছ থেকে। শ্রবণ অবাকের উপর অবাক হচ্ছে, চরম লেভেলের অবাক। সোহা এমন করছে বিশ্বাসই হচ্ছে না। শোয়া থেকে উঠে বসে সোহার দিকে আগায়। ওকে টেনে তুলে বসানোর চেষ্টা করে রাগী গলায় বলে, তোর সাহস তো কম না, তুই আমার সঙ্গে এমন করছিস? বকা দেওয়ার সময় মনে থাকে না? এই ডাইনির বাচ্চা, তুই ঠিক আছিস? ভূত প্রেত কিছু ধরেছে নাকি? শ্রবণ শক সোহার আচরণে। সোহা তো ওর সঙ্গে এমন আচরণ করার মেয়ে না। সত্যি সত্যি কি ভূত প্রেত কিছু ধরেছে? বিছানা ছেড়ে নেমে দ্রুত মেন লাইট অন করে। সোহা শুয়ে পড়েছে। আবার শ্রবণ বিছানায় উঠে বসে সোহার গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে নেয়। সোহা তাকায় না ওর দিকে। ভীষণ অভিমান করেছে শ্রবণের উপর। সবসময় ওকে কষ্ট দেয়, একটু ওর কথা ভাবে না। শ্রবণ সোহার গালে হাত রেখে বলে, রাতে খেয়েছিস? সোহা জড়ানো গলায় বলে, হ্যাঁ ঔষধ খেয়েছি। ওঠ, দেখি কি হয়েছে তোর। সোহা শোয়া থেকে উঠে বসে চোখ মুছে বলে,
তুমি একটুও ভালোবাসো না আমাকে, শুধু বাবুকেই ভালোবাসো আর ওর কথাই ভাবো তুমি। আমার কোনো কথাই শোনো না তুমি, শুধু নিজের কথা আমাকে শোনাও। আমি কত আশা নিয়ে তোমার জন্য রান্না করেছিলাম, ভেবেছিলাম নিজ হাতে বেড়ে খাওয়াবো তোমাকে, কিন্তু তুমি আসোনি। রাতে এসে নিজে নিজে খেয়ে নিয়েছো, আমায় ডাকোনি একবারও। কথাগুলো বলে গাল ফুলিয়ে বসে রইল সোহা। মেজাজ ভীষণ খিটখিটে হয়ে আছে আজ। নিয়ন্ত্রণ হারিয়ে শ্রবণের উপর চিৎকার চেঁচামেচিও করে ফেলতে পারে বিশ্বাস নেই। শ্রবণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সোহার মুখের দিকে। এই সোহাকে শ্রবণ চেনে না, একটুও চেনে না। ওর বউয়ের শরীরে ভূত ভর করেছে নিশ্চয়ই। ওর বউয়ের কোনো দিনও সাহস হবে না ওর মুখের উপর এত কথা বলার। কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকার পর বিছানা ছেড়ে নেমে রুম থেকে বেরিয়ে যায়। সোহা দরজার দিকে তাকিয়ে হেঁচকি তুলতে তুলতে চোখ মুছে। দুপুর থেকে ওর কী হয়েছে ও নিজেই বুঝতে পারছে না। কান্না পাচ্ছে, রাগ হচ্ছে, চিৎকার চেঁচামেচি করতে ইচ্ছা করছে। সোহার সঙ্গে এরকম কোনোদিনও হয়নি আজকের আগে। 2 মিনিট পরে এ রুমে ফিরে আসে শ্রবণ। ওর হাতে একগুচ্ছ লাল টকটকে টাটকা গোলাপ ফুল। শ্রবণ বিছানায় উঠে সোহার পাশে বসে, আবার ফুলগুলো সোহার দিকে এগিয়ে দিয়ে বলে, নে এগুলো তোর। সোহা আগের চেয়েও বেশ অভিমানী হয়ে বলে, অন্যের আনা ফুল আমি কেন নেব? শ্রবণ চিবিয়ে চিবিয়ে বলে, আমি অন্য মানুষ? আমি তোমার কথা বলেছি? এগুলো হাসান ভাইরা কেকের সঙ্গে এনেছিল, সেগুলো না? তোকে কে বলেছে এগুলো সেই ফুল? সেই ফুলগুলো এমন ছিল? এগুলো আমি আসার পথে তোর জন্য কিনে এনেছি। তুই ঘুমিয়ে গেছিলি বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সোহা মুখ ফিরিয়ে নিয়ে বলে, রোজ ডে তো চলে গেছে, তখন ফুল না দিয়ে এখন দিচ্ছ কেন? রাগে শ্রবণের ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে। ইচ্ছে করছে সোহার ফর্সা তুলতুলে নরম গাল চর দিয়ে লাল বানিয়ে দিতে। কখন যেন মেজাজ হারিয়ে সত্যি সত্যি চর বসিয়ে দেয়। কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বল, নকশা বরাবর দিব একটা। কি হয়েছে তোর আজকে? এখন কিছু বলছি না বলে সাহস বেড়ে গেছে? যত নরম হচ্ছে তত তোর নাটক বাড়ছে না? এইসব ফালতু কিস ডে, হাগ ডে, রোজ ডে, প্রপোজ ডে, ভ্যালেন্টাইন ডে অন্যদের জন্য, আমাদের জন্য না। আমাদের জন্য রোজে কিস ডে, হাগ ডে, রোজ ডে, প্রপোজ ডে, ভ্যালেন্টাইন ডে। এই না রোজ, এই যে কিস, এই যে হাগ করছি, আয় এখনো ভালোবাসা দিই। ফুল হাতে শ্রবণের বুকের সঙ্গে মিশে রইল সোহা। কয়েক সেকেন্ডে ফুলগুলো হাতে ধরিয়ে দিয়ে ঝড়ের গতিতে শোয়া থেকে তুলে চুমুখে জড়িয়ে ধরেছে। মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকাতে শ্রবণ সোহার মুখের উপর থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে কপালে, গালে, ঠোঁটে আলতো করে চুমু খায়। গালে হাত রেখে বলে, হয়েছে নাকি আরো ভালোবাসা লাগবে? সোহা ফ্যাল ফ্যাল করে শ্রবণের মুখের দিকে তাকিয়ে রইল। সোহার চেহারা দেখে মনে হচ্ছে ও ছোট একটা বাচ্চা, যার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কেমন অবুঝের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে শ্রবণের মুখের দিকে। শ্রবণ ওকে বুক থেকে সরিয়ে বিছানা ছেড়ে নামতে নামতে বলে, আয় খাবার খাবো। তুমি না বলে খেয়েছো? শ্রবণ পেছনে ফিরে চিবিয়ে চিবিয়ে বলে, খেয়েছি, আবার খাবো। যা যা রান্না করছিস সব খেয়ে ফেলবো। এখন দ্রুত আয়। বলতে বলতেই রুম থেকে বেরিয়ে যায়। সোহা শ্রবণের যাওয়ার পথে তাকিয়ে হাতে থাকা ফুলগুলোর দিকে তাকায়। কি সুন্দর ফুলগুলো, ফুলগুলোতে নাক ডুবিয়ে ঘ্রাণ টেনে নেয় ভেতরে। শ্রবণ ওর জন্য ফুল এনেছে ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ফুলগুলো বিছানার উপর রেখে দ্রুত বিছানা ছেড়ে রুম থেকে বেরিয়ে আসে। শ্রবণকে ড্রয়িং রুমে না পেয়ে স্টাডি রুমের দিকে তাকায়। স্টাডি রুমের লাইট অফ করা, রান্নাঘর থেকে টুকটাক শব্দ ভেসে আসছে। বুঝতে পারে শ্রবণ রান্নাঘরে রয়েছে। দ্রুত পা চালিয়ে রান্নাঘরে আসে। শ্রবণ খাবার গরম করছে। এই দৃশ্য দেখে সোহার চোখ জোড়া বড় বড় হয়ে গেছে। শ্রবণ চৌধুরী করছে খাবার গরম, এটাও সম্ভব? এভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? বসছে আরে। সোহা চেয়ারে বসে পড়ে। শ্রবণ মনোযোগ দিয়ে নিজের কাজ করছে। সোহাকে দেখে দেখে গ্যাসের চুলা অন অফ করা শিখে গেছে, মাইক্রোওভেন ব্যবহার করাও শিখেছে। সোহা শ্রবণের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকাতে সোহা মুখ নামিয়ে নেয়। সব খাবার গরম করে ডাইনিং টেবিলে সাজায়। শ্রবণ নিজেই হাত ধুয়ে সোহাকে নিয়ে এসে বসে চেয়ার টেনে দুজনার সামনে প্লেট নিয়ে বলে, বেড়ে দিবি নাকি আমি দেব? তুমি দাও। শ্রবণ বিনা বাক্যে দুজনের প্লেটে খাবার বেড়ে নেয়। গ্লাসে পানি ঢেলে দিয়ে বলে, খাওয়া শুরু কর। সোহা অল্প পোলাও তুলে মুখে নেয়। শ্রবণ মাংস তুলে মুখে পুড়িয়ে চিবোতে শুরু করে সোহার দিকে তাকিয়ে। সোহার চোখ জোড়া ভিজে উঠছে বারবার। ওড়না দিয়ে চোখ জোড়া মুছতে মুছতে খাচ্ছে। শ্রবণ পোলাও মাংস হাতে নিয়ে সোহার মুখের দিকে বাড়িয়ে দেয়। সোহা মুখ তুলে শ্রবণের হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকায়। শ্রবণ গম্ভীর চোখ মুখ বানিয়ে ওর দিকে তাকিয়ে আছে। সোহা শ্রবণের হাত থেকে মুখে নেয় খাবার। শ্রবণ শশার পিস এগিয়ে ধরে, আবার সোহার মুখের সামনে। এভাবে বেশ কয়েক লোকমা সোহাকে খাইয়ে দিয়ে শ্রবণ নিজ হাতে
সোহার চোখ জোড়া দিয়ে কলকল করে পানি গড়িয়ে পড়ছে। এখন হেঁচকি উঠে গেছে। চেয়ার ছেড়ে উঠে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শ্রবণও যাওয়ার পথে তাকিয়ে নিজের প্লেটের দিকে তাকায়। চুপচাপ নিজের প্লেটের খাবার শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বাকি সব খাবার ঢেকে রেখে রান্নাঘরের দিকে আগায়। রান্নাঘরে এসে দেখে সোহা এখনও হেঁচকি তুলে কাঁদছে, উল্টো ফিরে দাঁড়িয়ে। শ্রবণের আগমন টের পেয়েও তাকাচ্ছে না ওর দিকে। শ্রবণ কোনো কিছু না বলে হাত ধুয়ে নেয়, টিস্যু পেপার দিয়ে হাত মুছে সোহার সামনে এসে দাঁড়ায়। সোহা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শ্রবণ মুখে কিছু না বলে সোহার মুখ তুলে ধরে দুই হাতে। কাঁদতে কাঁদতে চেহারা লাল হয়ে গেছে সোহার। শ্রবণ সোহার ওড়না দিয়ে সোহার চোখ মুখ মুছিয়ে দেয়, গম্ভীর গলায় বলে, আমি জানি আমি খারাপ মানুষ, এভাবে কেটে কেটে বোঝাতে হবে না। সোহা শ্রবণকে জড়িয়ে ধরে শক্ত করে কাঁদতে কাঁদতে বলে, তুমি খারাপ মানুষ না, তুমি খুব ভালো মানুষ। আমি খারাপ মানুষ না। না, একদমই না। তাহলে এভাবে মরাকানা করছিস কেন? সোহা কথা বলে না। শ্রবণ সোহার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ফ্রিজ খুলে বড় বড় 2 প্যাকেট চকলেট বের করে সোহার হাতে দেয়। নিজের সবচেয়ে পছন্দের চকলেট পেয়ে সোহার কান্না আরো বেড়ে যায়। কি শুরু করেছিস যাস? সোহা কান্না বন্ধ করার চেষ্টা করে চোখ মুখ মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে বেডরুমের দিকে এগিয়ে যায়। শ্রবণ ফোঁস করে শ্বাস ছেড়ে রান্নাঘরে লাইট অফ করে সোহার পেছন পেছন রুমের দিকে এগিয়ে যায়। এই মেয়েকে বিয়ে করে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলছে দিন দিন। আগের শ্রবণ মরে যাচ্ছে ধীরে ধীরে। যেই শ্রবণ আগে সোহার একটা প্রশ্নের উত্তর দিত না, উল্টো কিছু জিজ্ঞাসা করলে ভয় দেখে তটস্থ করে দিত, সেই শ্রবণ এখন এক্সপ্লেন করে সোহার কাছে। যেই শ্রবণের চোখের ইশারায় সোহা উঠবস করতো, এখন সেই শ্রবণ সোহার প্রায় সব কথাই শুনে। কেন এমন করে শ্রবণ নিজেও জানে না। নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসছে ধীরে ধীরে। সোহা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়েছে। এখনও হেঁচকি তুলে কাঁদছে। শ্রবণের বিরক্ত হওয়ার কথা থাকলেও আজ বিরক্ত হতে পারছে না। লাইট অফ করে শুয়ে পড়ে সোহার পাশে। আলগোছে সোহাকে আগলে ধরে বুকে। শ্রবণ জড়িয়ে ধরতে সোহা হাউমাউ করে কেঁদে ওঠে। শ্রবণ হতাশার শ্বাস ফেলে আরও ভালোভাবে আগলে ধরে সোহাকে। নরম সুরে বলে, আজকে কান্না করে রাত পার করবি? প্রতিজ্ঞা করছিস নাকি? নাকি কান্নার প্রতিযোগিতার নাম লিখেছিস? এমন করছিস কেন আজ? চুপ কর। সোহা কথা বলে না। শ্রবণের পরিবর্তন, তাও এত দ্রুত, এটা কল্পনা তো দূর, সোহা অসম্ভব বলে ধরে নিয়েছিল। শ্রবণের টি শার্ট খামচে ধরে ওর বুকে মুখ গুজে রেখে নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে। সোহা নিজেও বুঝতে পারছে না আজ ওর কী হয়েছে। অনেক দিনে জমিয়ে রাখা কান্না আজ প্রকাশ পাচ্ছে বোধ হয়। 2 দিন পার হয়ে গেছে মাঝখানে। বেলা 11টার দিকে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিল শ্রবণ। ঘুম থেকে জেগে নিজেকে ধাতস্থ করতে কিছুটা সময় লাগে। ফোন হাতে নিয়ে টাইম দেখে নেয়, 1:30 বেজে গেছে। ফোন রেখে ঝিম ধরে বসে থাকে কিছুক্ষণ। মাথা ভার ভার হয়ে গেছে, বেশি ঘুমিয়ে চোখ মুখও ফুলে গেছে বোধ হয়। চোখ বন্ধ রেখে ঘুম জড়ানো গলায় সোহাকে ডাকে। শ্রবণ ডাকতে সোহা ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। বলো। আমাকে একা রেখে কোথায় যাচ্ছিস? বলতে বলতে চোখ তুলে সোহার দিকে তাকায়। সোহাকে দেখে চোখ দুটো বড় বড় হয়ে যায়। বন্ধ করে আবার তাকায়, তখনই ফিক করে হেসে উঠে গা ঝাঁকিয়ে হাসতে হাসতে বলে, তুই দিন দুপুরে নাইটি পরছিস কেন? নাইটি যদি পড়তে হয় তাহলে রাতে পড়বি। শ্রবণের হাসিয়ার কথা শুনে সোহার চোখ দুটো ছোট ছোট করে বলে, এটা নাইটি না। দেখতে তো নাইটির মতোই লাগছে। নাইটি না হলে এটা কি আবার? এটা ম্যাক্সি। এটা কোথায় পেলি? আর যতদূর মনে পড়ছে, আমি এই নাইটি হোক আর মেসকি হোক, এটা আমি কিনে আনি কোনোদিন। মাঝে দানটি এনে দিয়েছেন। টাকা? তোমার কাছ থেকে একদিন নিয়েছিলাম, মনে নেই? শ্রবণ সোহার আগাগোড়া ভালোভাবে দেখতে থাকে। আবার এই ম্যাক্সি পরনে খারাপ লাগছে না, শুধু ভালো নয়, ভীষণ ভালো লাগছে দেখতে। শ্রবণ পা ঝুলিয়ে বসে সোহাকে কাছে ডাকে হাতের ইশারায়। সোহা এগিয়ে আসতেই উঁচু পেটের উপর হাত বুলিয়ে বলে, এইসব পরের বুদ্ধি কে দিয়েছে তোকে? সোহা শ্রবণের এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিতে দিতে বলে, মাঝে দানটি। শ্রবণ পেটের উপর চুমু খেয়ে মুখ তুলে সোহার মুখের দিকে তাকিয়ে বলে, গত 2 মাসে এমনি অনেক মুটি হয়ে গেছিস, এখন মেক্সি পরনে আর মুটি লাগছে। একদম গোলালুর মতো লাগছে তোকে। কি আমি মুটকি? গোলালু আমি? না, তুই রসগোল্লা, টস টসের রসগোল্লা। শ্রবণের কথা শুনে সোহার কাশি উঠে গেছে। নিজেকে সামলে শ্রবণের হাত থেকে ছোটার চেষ্টা করে বলে, ছাড়ো, গোসল করে ফ্রেশ হয়ে আসো। তোকে সুন্দর লাগছে নাইটি পরে। এটা নাইটি না, মেক্সি। নাইটি? মেক্সি মেক্সি মেক্সি। শ্রবণ সোহাকে ঘুরিয়ে নিজের কোলের উপর বসায়। সোহার ঘাড়ে মুখ গুজে সোহার নিজের সত্তা মাতাল করা সুবাস টেনে নেয় নিজের ভেতর। শ্রবণ বেসামাল হওয়ার আগে সোহা তাড়াহুড়ো করে শ্রবণের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, কি করছো? ছাড়ো আমায়, গোসল করে আসো, খাবার খাবো। আমার তো তোকে এই বাবু নড়লো, আবার নড়ছে দেখ। সোহা ঘাড় উল্টে শ্রবণের মুখ দেখার চেষ্টা করে বলে,
হ্যাঁ, কিছুক্ষণ আগে আরো জোরে জোরে নড়ছিল। শ্রবণ খুশিতে আত্মহারা। ওর চোখ দুটো রাতের আকাশে জ্বলতে থাকা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে, হার্টবিট বেড়ে গেছে। মাগরিবের পরপর ফ্ল্যাটে প্রবেশ করে শ্রবণ দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিল। সোহা রান্নাঘর থেকে বেডরুমে দিকে এগিয়ে আসছে। শ্রবণকে দেখে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে যায়। শ্রবণের হাতে একটা লাল টকটকে গোলাপ আর বেলি ফুলের মালা। সোহার চোখ মুখ চকচক করছে খুশিতে। শ্রবণ গতকালও ওকে ফুল এনে দিয়েছিল, আবার আজকেও নিয়ে এসেছে। সোহা শ্রবণের কাছে এগিয়ে এসে হাসি মুখে বলে, এগুলো আমার? না, আমার বাচ্চার মা। শ্রবণের মুখে না শুনে সোহার মুখের হাসি মিলিয়ে গিয়েছিল। আমার বাচ্চার মা শুনে সেই হাসি আবারও ফিরে এসেছে মুহূর্তে। শ্রবণ ফুলগুলো সোহার হাতে ধরিয়ে দিয়ে স্বভাব সুলভ গম্ভীর গলায় বলে, রেডি হ। কেন? দুপুরে না বললি এক জায়গায় থাকতে থাকতে ভালো লাগছে না, চল বাইরে নিয়ে যাব। কথাগুলো বলে শ্রবণ রুমের দিকে এগিয়ে যায়। সোহা বেলি ফুলের ঘ্রাণ নিতে নিতে রুমের দিকে আগায়। দিন দিন শ্রবণ চৌধুরী ওর মন মতো হয়ে উঠছে। শ্রবণ যে কোনো দিনও পরিবর্তন হবে এটা কি সোহা ভেবেছিল? একদমই ভাবেনি। সোহা রুমে এসে ফুলগুলো রেখে গায়ের ওড়নাটা হিজাবের মতো করে পেঁচিয়ে নেয়। কাবার থেকে চাদর বের করে গায়ে জড়িয়ে শ্রবণের দিকে তাকিয়ে বলে, আমার হয়ে গেছে। ফোন থেকে মাথা তুলে সোহার দিকে তাকায়। বসা থেকে উঠে ফোন পকেটে ভরে গাড়ির চাবি হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। সোহা দ্রুত পায়ে শ্রবণের পেছন পেছন হাঁটা ধরে। ফ্ল্যাট থেকে বেরিয়ে সোহার ডান হাতটা মুঠো করে ধরে শ্রবণ। লিফটের সামনে এসে দেখে লিফট নিচে রয়েছে। লিফট উপরে এসে থামে। দরজা খুলে যেতেই দেখা যায় ভেতরে সেই ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। শ্রবণ যখন ফ্ল্যাটে ফিরল তখন ভদ্রমহিলা নিচে যাওয়ার জন্য লিফটের সামনে দাঁড়িয়েছিলেন। কিছু নেওয়ার জন্য হয়তো নিচে গিয়েছিলেন। হাতে কিসের যেন প্যাকেট। লিফট থেকে বের হতে হতে দুজনের উপর নজর বুলান। মিষ্টি হেসে সোহার দিকে তাকিয়ে বলেন, সোহা, তুমি প্রেগনেন্ট? সোহা মাথা নাড়ায়। ভদ্রমহিলা আরো কিছু বলতে চাইছিলেন, কিন্তু তার আগে লিফটের দরজা বন্ধ হয়ে গেছে। শ্রবণ নিজের গাড়িটা পার্কিং জোনে দাঁড় করিয়ে সোহাকে নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে। সোহা আশেপাশে নজর বুলায়। রাতের শহর দেখতে মন্দ লাগছে না ওর। শ্রবণ সোহার হাত ধরে সামনের দিকে হাঁটতে শুরু করে। শো শো বাতাসে সোহার ঠান্ডা ঠান্ডা লাগছে। এত বাতাস কেন এখানে? আশেপাশে অনেক মানুষ আছে, সবাই কোনো না কোনোভাবে ব্যস্ত। সোহার কাছে জায়গাটা অপরিচিত। এর আগে কোনোদিন এখানে এসেছে বলে মনে পড়ছে না। ফুচকার দোকান দেখে সোহার পা দুটো থেমে গেছে, জিভে জল এসেছে মুহূর্তেই। মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকাতেই দেখে শ্রবণ ওর দিকে তাকিয়ে আছে, কপাল ভ্রু কুচকে। কি হয়েছে? সোহা দুদিকে মাথা নাড়ায়, পুনরায় হাঁটতে শুরু করে ধীর পায়ে। শ্রবণ গম্ভীর গলায় বলে, কিছু খাবি? সোহা আবারও মুখ তুলে তাকায়। শ্রবণ আগের মতোই বলে, কিছু খাবি? সোহা এরই অপেক্ষা করছিল শ্রবণ কখন বলবে কি খাবি। সাহস করে আগ বাড়িয়ে কিছু খাওয়ার কথা বলতে পারছিল না। শ্রবণ যদি ধমক দেয় এই ভয়ে। কিছু খেতে চাইলে দেখা গেল রাম ধমক দিয়ে বলছে বাইরে কিছু খাওয়া যাবে না, একদম চুপ। কথা বলছিস না কেন? সোহা হাত তুলে ফুচকার দোকান দেখিয়ে দিয়ে বলে, ফুচকা খাবো। শ্রবণ ছ্যাদ করে উঠে কাটকাট গলায় বলে, ফুচকা খাওয়া যাবে না, অন্য কিছু খা। আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। ইচ্ছে করলে খাওয়া যাবে না। কি হবে খেলে? ফুচকা কীভাবে বানায় জানিস তুই? অস্বাস্থ্যকর পরিবেশে ইঁদুর তেলাপোকা হাঁটাহাঁটি করে, কিছু চারপাশে ছড়িয়ে থাকে, আর কত নোংরা ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে ভর্তি। এইসব খাওয়ার কথা একদমই বলবি না আমাকে। শ্রবণের কথাগুলো সোহার উপর তেমন একটা এফেক্ট ফেলতে পেরেছে বলে মনে হয় না। সোহা অনুরোধের সুরে বলে, অল্প খাবো, খাই না প্লিজ, কিনে দাও। একদম না, চল এদিক থেকে। সোহা ঠায় দাঁড়িয়ে রইল। শ্রবণ পিছনে ফিরে তাকাতে সোহা ওর ডান হাতটা ধরে ঝাঁকিয়ে বলে, এমন কেন করছো? এইসব খেলে অসুস্থ হয়ে পড়বি। একটা খাবো, একটা এনে দাও। ওটা তোর বাপ ভাইয়ের দোকান যে একটা বিক্রি করবে। সোহা ঠোঁট উল্টে বলে, তাহলে এক প্লেট এনে দাও। অসুস্থ হয়ে পড়বি, পেট ব্যথা করবে। করবে না? আগেও তো খেয়েছি। ও বাবু রাব্বু, দাও না এক প্লেট কিনে। শ্রবণের আর সাধ্য আছে নিষেধ করার? একদমই নেই। আগে শ্রবণ চৌধুরী হলে নিশ্চিত এবারেও নিষেধ করে ফেলতো, কিন্তু শ্রবণ চৌধুরী তো আগে সেই শ্রবণ চৌধুরী নয়। সোহার বাম হাতটা ধরে নিজের বুকের বাম পাশে চেপে ধরে। সোহা স্পষ্ট অনুভব করতে পারছে শ্রবণের হৃদস্পন্দন অনেক দ্রুত গতিতে ছুটছে। শ্রবণের মুখের দিকে তাকাতে শ্রবণের হাত ধরে ফুচকার দোকানের দিকে পা বাড়ায়। সোহার ঠোঁটে বিস্তর হাসি দেখা যায়। ফুচকার দোকানের কাছে এসে দাঁড়ায় দুজন। বেশ কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়েছে, সকলের হাতে ফুচকার ঝালমুড়ি। শ্রবণ ফুচকালাম মামার দিকে তাকিয়ে বলে, মামা এক প্লেট ফুচকা দিন। পাশ থেকে সোহা চঞ্চল গলায় বলে, মামা ঝাল বেশি দিন। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে বলে, এমন ঝাল দিবেন যাতে কানে জলপট্টি লাগাতে হয়। শ্রবণের কথা শুনে সোহার মুখ শুকিয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েগুলোর মধ্যে থেকে তিনজন ফিক করে হেসে উঠেছে। ফুচকালা মামা নিজেও মুচকি হাসেন। ফুচকার প্লেট হাতে পেয়ে সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে, একটা খাও।
শ্রবণ নাক সিটকে বলে। জীবনেও না। সোহা আর কিছু না বলে খাওয়া শুরু করে। ইস কি মজা, কতদিন হয়ে গেছে ফুচকা খায়নি। আহ কি স্বাদ, মজা। সোহার খাওয়া দেখে ওর মুখের দিকে তাকিয়ে আছে শ্রবণ। সোহার চেহারা দেখে মনে হচ্ছে ফুচকা নয়, অমৃত খাচ্ছে। প্লেটের ফুচকা শেষ হতে শ্রবণ এর মুখের দিকে তাকিয়ে রইল করুণ চোখে। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকেই বলে, মামা আর এক প্লেট দিন। সোহার ইচ্ছে করছে শ্রবণকে জাপড়ে ধরতে, কিন্তু এত মানুষের সামনে ধরা যাবে না। সোহা খুশিতে তো কল্পনায় পাখনা মেলে উঠছে রীতিমতো। সোহা ফুচকালা মামার দিকে তাকিয়ে বলে, মামা ঝাল আর একটু বেশি দিন। কথাগুলো বলে ভয়ে ভয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রবণ গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওর মুখের দিকে। সোহার হাসি হাসি মুখটা চুপসে যায়, হাতের খালি প্লেট রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল দ্বিতীয় প্লেট ফুচকা খাওয়ার আশায়। দ্বিতীয় প্লেট ফুচকা খেয়ে সোহার অবস্থা খারাপ। ঝালে কান আর মাথা দিয়ে ধোয়া বেরোচ্ছে, যেন চোখে পানি টলমল করছে, জিহবায় যেন আগুন ধরে গেছে। শ্রবণের কথা অনুযায়ী ওর এখন সত্যি সত্যি মাথায় আর কানে জলপট্টি লাগাতে ইচ্ছা করছে। শ্রবণ একটা পানির বোতল কিনে সোহাকে পানি খাওয়ায়, চিবিয়ে চিবিয়ে বলে, আরও খা ঝাল। ঝাল। এখন ইস করছিস কেন? ঝাল খাওয়ার সময় মনে ছিল না? সোহা কথা বলতে পারছে না। শ্রবণ আবারও পানি খাওয়ায় ওকে। আশেপাশে নজর বুলিয়ে মিষ্টি জাতীয় কিছু আছে নাকি খোঁজ করে। দূরে একজন হাওয়াই মিঠাই আলাকে দেখতে পায়। পানির বোতলটা সোহার হাতে ধরিয়ে দিয়ে বলে, তুই পানি খেতে থাক, আমি আসছি। আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? হাওয়াই মিঠাই নিয়ে আসি। শ্রবণ দ্রুত পায়ে বড় বড় কদম ফেলে হাওয়াই মিঠাইয়ের কাছে এসে দাঁড়ায়। 100 টাকার নোট এগিয়ে দিয়ে ব্যস্ত কণ্ঠে বলে, মামা হাওয়াই মিঠাই দিন দ্রুত। কয়টা দেবো মামা? যে কটা পাওয়া যাবে দিয়ে দিন। লোকটা 5টা হাওয়াই মিঠাই শ্রবণের দিকে এগিয়ে দেয়। শ্রবণ হাওয়াই মিঠাই হাতে নিয়ে দ্রুত পায়ে সোহার কাছে ফিরে আসে। 4টা বেঞ্চের উপরে রেখে একটা খুলে অর্ধে একটুকু দলা বানিয়ে সোহার মুখে পুরে দেয়। মিষ্টি কিছু মুখে নিলেও সোহার ঝাল কমছে না। হাওয়াই মিঠাই গিলে হাঁ করে রইল। চোখ জোড়া হতে টুকটাক পানি গড়িয়ে পড়তে শুরু করেছে ঝালের চোটে। শ্রবণ ঝুঁকে সোহার মুখের ভেতরে ফু দেয়। এবার একটু আরাম পায় সোহা। ফু দেওয়ার মুখের ভেতরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। আরও বেশ কয়েকবার ফু দিয়ে বলে, মুখে পানি নিয়ে বসে থাক। পানি গরম হয়ে যায়। আর এক প্লেট নিয়ে আসি বোম্বাই মরিচ দিয়ে। সোহা দুদিকে মাথা নেড়ে মুখে পানি নেয়। শ্রবণ ওর পাশে বসতে বসতে বলে, পানি একটু গরম হলে ফেলে দিয়ে আবার নেই। কাঁদিস না, বোম্বাই মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বানিয়ে খাওয়াবো রোজ, ওকে? সোহা দুদিকে মাথা নেড়ে মুখের পানি ফেলে দেয়। আবার শ্রবণ হাতে থাকা বাকি হাওয়াই মিঠাই সোহার মুখে পুরে দেয়। সোহা 3টা হাওয়াই মিঠাই খেয়ে ফেলেছে। এখন ঝাল কমে গেছে। 2 প্লেট ফুচকা আর পানি খেতে খেতে পেট ভরিয়ে ফেলেছে। রাতে আর কিছু খেতে হবে না। শ্রবণের বাহুর সঙ্গে মাথা ঠেকিয়ে চুপচাপ বসে আছে। এখন ঝাল কমে গেলেও মাথা ঝিমঝিম করছে। এখনো ঝাল খাওয়ার ইচ্ছে জন্মের মতো মিটে গেছে। জীবনে আর কোনোদিনও এমন ঝাল খাবে না। শ্রবণ আর সোহা দুজনেই ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। শ্রবণের বন্ধুরা রীতা দাঁড়িয়ে আছে। শ্রবণের মুখ খোলার আগে সিফাত আফসোসের সুরে হ্যাঁ হুতাশ করে বলে, বিয়ে করে দেখছি আমাদের পর করে দিয়েছিস বন্ধু। আগে যেখানে আমাদের সঙ্গে ঘুরতি, এখন সেখানে বউ নিয়ে এসে এখানে বসে জ্যোৎস্না বিলাস করছিস। এই দুঃখ কই রাখি, আল্লাহ উঠায় নাও। শ্রবণ গম্ভীর গলায় বলে, হয়েছিস পুরুষ মানুষ, কিন্তু নাটক করিস মহিলা মানুষদের মতো। এত নাটক কোথা থেকে আসে তোর? তোর কাছে নাটক মনে হচ্ছে? বহুত কষ্ট পেলাম বন্ধু। বোতলের পানিটুকু দে, ডুবে মরে যাই। নাটকবাজ মহিলা, নাটক বন্ধ কর। সিফাত বিস্ফোরিত চোখে হাসানের মুখের দিকে তাকায়, সঙ্গে বাকিরা ওর দিকে তাকিয়ে আছে বড় বড় চোখে। সিফাত আঙ্গুল তুলে বলে, এই কি বললি তুই? আমি মহিলা? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে তোর মহিলা মনে হচ্ছে? আমি 100% একজন সুস্থ সবল পুরুষ মানুষ। আমারও টুনটুনি আছে, আমি দাঁড়িয়ে মরতে পারি। তাতেও যদি তোর সন্দেহ থাকে তাহলে দেখাতেও পারি, দেখবি? সিফাতের কথা শুনে সোহা বিষম খেয়েছে। শ্রবণ তাড়াহুড়ো করে পানির বোতলে ছিপি খুলছে। রীতা দম ফাটা হাসিতে ফেটে পড়ছে। বেচারি হাসতে হাসতে দূরে সরে গিয়ে বসে পড়েছে ঘাসের উপর। বাকি 5 জন সিফাতের মুখের দিকে তাকিয়ে আছে। সিফাত জোরপূর্বক হেসে বলে, সব হাসানের দোষ। ও আমাকে মহিলা বলেছে আর আমি উত্তেজনায় ভুলে গেছি এখানে দুজন বউ আছে। এই তুই আমাকে মহিলা বললি কেন? হাসান গম্ভীর হয়ে বলে, মুখ ফসকে বেরিয়ে গেছে। মাঝে মাঝে তো ভুলে মামাকেও বলে ফেলি। সব দোষ ওই নাটকবাজ মহিলার। মাথা খারাপ করে ফেলেছে আমার। সোহা এতক্ষণ নিজের হাসি আটকে রাখলো, এবার ফিক করে হেসে ওঠে। শ্রবণের ভয়ে কোনো রকমে হাসি দমানোর চেষ্টা করলেও সফল হয় না। রাফি অবাক হয়ে বলে, ভাই তুই তোর শ্বশুরকেও মহিলা বলিস? দোষ তো আমার না, দোষ শ্বশুরের মেয়ের। রীতা নিজের হাসি থামিয়ে বসে থেকেই বলে, এই
ব্রিটিশ পুরুষ, একদম মিথ্যে দোষারোপ করবে না। আমি বলেছি তোমাকে শ্বশুর আর বন্ধুকে মহিলা বলতে। তোর জন্যই তো হচ্ছে এসব। তুই আমার মাথা খারাপ করে ফেলছিস, তাই উল্টোপাল্টা ভুলভাল কথা বেরিয়ে যায় মুখ ফসকে। রিতা কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগে সাকিব বলে, তোদের ঝগড়া তোরা বাড়ি ফিরে সারা রাত করিস, এখন এসব থামা, সবাই চল ঝালমুড়ি খাই। শ্রবণ বসে থেকেই বলে, তোরা খা, আমি খাবো না। কেন, তোর আবার কি হলো? তুই তো ঝালমুড়ি পছন্দ করিস। এখন খেতে ইচ্ছে করছে না। তুই না খেলি ভাবিকে নিয়ে আয়, ভাবি খাবে। সোহা দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে, না না না, আমি কিছু খাবো না, আপনারা সবাই খান। রিতা উঠে এসে সোহার পাশে দাঁড়িয়ে বলে, খাবে না কেন? ফুচকা তো তোমার অনেক পছন্দ। আমি অলরেডি 2 প্লেট ফুচকা খেয়ে নিয়েছি। আপনি পানি খেতে খেতে পেট ফেটে যাওয়ার দশা এখন আমার। আমরা আসার আগে একা একা খেয়ে নিলে। আমি তো জানতাম না তোমরা আসবে, জানলে তোমাদের জন্য অপেক্ষা করতাম। হাসান শ্রবণের দিকে তাকিয়ে বলে, তুই না খেলে আমি খাবো না। তুমি না খেলে আমিও খাবো না। কি প্রেম এক একজনের! এ না খেলেও খাবে না, ও না খেলে ও খাবে না। আমাদেরও শুধু পীড়িত দেখানোর মানুষ নেই। রাফি শ্রবণের হাত ধরে টেনে তোলার চেষ্টা করে বলে, আয় ভাই, বেশি না খেলে অল্প খাস, বাকিটুকু আমাকে দিয়ে দিস। শ্রবণ বসা থেকে উঠে দাঁড়ায়, রাফির হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে সোহার হাত ধরে বলে, আয়। সোহা হাওয়াই মিঠাই দুটো হাতে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। রিতা সোহার দিকে তাকিয়ে খুশি হয়ে বলে, সোহা, তুমি আজকে মেক্সি পরেছো? আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। সুন্দর লাগছে তোমাকে। রিতার কথায় মৃদু হাসে সোহা। বাকিরা সোহার দিকে তাকায়। শ্রবণ সরু চোখে তাকিয়ে আছে সকলের দিকে। ওর ইচ্ছে করছে সকলের চোখে পট্টি পরিয়ে দিতে, নয়তো সোহাকে সকলের চোখে আড়ালে সরিয়ে নিতে। হাসান শ্রবণের মুখের দিকে তাকিয়ে সকলের দিকে তাকায়, তারা দিয়ে বলে, ঝালমুড়ি খেতে চল এখন। সবাই ঘুরে হাঁটা ধরে ঝালমুড়ির দোকানের দিকে। রিতা হাসানের মুখের দিকে তাকিয়ে বলে, আমি ঝালমুড়ি খাবো না, ফুচকা খাবো। আচ্ছা। সবাই একটু ঘুরে দাঁড়ায়। হাসান কাছে এগিয়ে এসে বলে, মামা, 6 প্লেট ঝালমুড়ি আর 1 প্লেট ফুচকা দিয়েন। 4 প্লেট ঝালমুড়িতে ঝাল কম, বাকি 2 প্লেট ঝাল বেশি, ফুচকায়ও ঝাল দিয়েন। আচ্ছা মামা। সোহার এক হাত এখনো শ্রবণের হাতের মুঠোয়। সোহা পাশে দাঁড়িয়ে থাকা রিতার সঙ্গে কথা বলছে। 7-8 মিনিট পর ঝালমুড়ি আর ফুচকার প্লেট হাতে পায় সবাই। রিতা সোহাকে ফুচকা খেতে বললে সোহা নিষেধ করে দেয়, আর খাবে না। আমরা সবাই খাচ্ছি, আর তুমি না খেয়ে থাকবে? সমস্যা নেই, আমি তো খেয়েছি, তোমরা খাও। সোহার এক হাতে হাওয়াই মিঠাই, অন্য হাতে পানির বোতল। শ্রবণের পাশ ঘেঁষে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। শ্রবণ ঝালমুড়ি মুখে তুলে নেয়। সবাই খাচ্ছে আর গল্প করছে একে অপরের সঙ্গে। শ্রবণ সোহার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, হা কর। সোহা মুখ তুলে তাকাতে এক কার্ডে ঝালমুড়ি তুলে মুখের সামনে ধরে বলে, হা কর। সোহা দুদিকে মাথা নেড়ে বলে, খাবো না, তুমি খাও। ঝাল বেশি না, খা। আর কিছু খেতে ইচ্ছে করছে না। অল্প খা। সোহা হা করে। শ্রবণ ঝালমুড়ি খাইয়ে দেয় ওকে, তারপর আবার নিজে খায়। এভাবে শ্রবণ নিজেও খায়, সোহাকেও খাওয়ায়। খাওয়ার মাঝে পুরোটা সময় সোহা শ্রবণের মুখের দিকেই তাকিয়েছিল। শ্রবণও তাকিয়েছিল, তবে ওকে বারবার চোখ সরাতে হয়েছে। সোহা মৃদু স্বরে শ্রবণকে বলে, হাওয়াই মিঠাই একটা রিতাকে দিই। দে। রিতার পানি পান করা হতে সোহা একটা হাওয়াই মিঠাই ওর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা তোমার। রিতা ঝালে হু হা করতে করতে বলে, ধন্যবাদ সোহা, এখন আমার মিষ্টির কিছুরই প্রয়োজন ছিল। আহ, কি ঝাল। মৃদু হাসে সোহা। প্রায় 10টা বাজতে চললো। বাড়ি ফেরার উদ্দেশ্যে সোহাকে নিয়ে গাড়ির দিকে আগায় শ্রবণ। বাকিরা যার যার বাইকে চড়ে বসেছে। শ্রবণ সোহাকে ফ্রন্ট সিটে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে উঠে বসে। বাকিরা বাইক নিয়ে ছুটে চলতে শ্রবণ নিজেও গাড়ি নিয়ে ছুটে চলে ওদের পেছন পেছন। কিছুটা রাস্তা আসতে সোহা শ্রবণকে গাড়ি থামাতে বলে। শ্রবণ রাস্তার একপাশে দাঁড় করায় গাড়ি। কি হয়েছে? শিমের ভাজা বিচি খাবো। কার বিচি? সোহা কিছুক্ষণ চুপ থেকে হাসতে হাসতে বলে, শিমেদের বিচি। এইসব কি কথা? অন্যদের বিচি কেন খাবি? খেতে ভালো লাগে। ইন্নানিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমন কেন করছো? এনে দাও না, ওই যে সামনে বিক্রি করছে গরম গরম বিচি। এইসব অন্যের বালছাল বেশি টেসি কিনতে পারবো না আমি। দুনিয়ায় এত খাবার থাকতে তোর কেন বেশি টেসি খেতে ইচ্ছে করলো? হ্যাঁ, শিমের বিচি ভাজা ভালো লাগে তো খেতে। আমি আগে খেয়েছি অনেকবার। কিপটা মনে করে এনে দাও না। শ্রবণ বিস্মিত হয়ে বলে, আমি কিপটা? কিপটা না হলে এই 10-20 টাকার বিচি এনে দিচ্ছ না কেন? শ্রবণ কটমট করে তাকিয়ে রইল সোহার মুখের দিকে। ওকে বলছে কিপটা, ও কিপটা, ওকে কিপটা মনে হয়। ফোঁস করতে করতে বলে,
ডাইনির বাচ্চা, তুই আমাকে কিপটা বললি? গত 1 মাসে তোর পেছনে কোটি টাকা খরচ করেছি, আর তুই আমাকে কিপটা বলছিস? শ্রবণের রাগ দেখে সোহা চুপসে যায়, বুঝতে পারে ঝোঁকের মাথায় উল্টাপাল্টা বলে ফেলেছে। এই মাথাটারও না আজকাল কি যেন হয়েছে। শ্রবণ যেভাবে তাকিয়েছে তেরে এসে না ঠাস করে লাগিয়ে দেয় একটা। না, মারবে না মোটেও। সোহা জানে যাই হয়ে যাক শ্রবণ ওকে মারবে না, এখন একটু ধমকাধমকি করবে, ও কোনো ব্যাপার না। ভয়কে জয় করে মেকি রাগ দেখিয়ে বলে, কোটি টাকা খরচ করে খোটা দিচ্ছ? আমি তোমার কাছে কোটি টাকার জিনিস চেয়েছি? তুমি কোটি টাকার খরচ করে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড এগুলো দিতে পারো, আর 10-20 টাকা খরচ করে সিমের বিচি এনে দিতে পারো না? কিপটা লোক কোথাকার। বাবু, তোমার আব্বু কিপটা, এত টাকা থাকতেও আমাদের না খাইয়ে রাখছে। সোহার কথা শুনে হতভম্ব শ্রবণ নিজের কান আর চোখ কোনোটাকেই বিশ্বাস করতে পারছে না। বিস্ময় নিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলে, তোকে আমি না খাইয়ে রাখছি? হ্যাঁ। এই ডাইনির বাচ্চা, আসার পরই যে 2 প্লেট ফুচকা আর 1/2 প্লেট ঝালমুড়ি খেলি, এগুলো তোর বাপ এসে কিনে দিয়ে গেছে? হাওয়াই মিঠা বাদাম এগুলো কে কিনে দিয়ে গেছে? তাহলে সিমের বিচি এনে দাও। শ্রবণ রাগে ফুসফুস করতে করতে জেদ ধরে বলে, পারবো না আমি। যাও। ওই বালের বেশি কিনতে যেতে পারবো না আমি। কিসের বালের বিচি? এগুলো সিমের বিচি, খেতে অনেক মজা। এনে দাও না গো চৌধুরী সাহেব। শ্রবণ বড় বড় চোখ বানিয়ে সোহার মুখের দিকে তাকিয়ে রইল। সোহা বাইকের দিকে তাকিয়ে দ্রুত শ্রবণের দিকে এগিয়ে ওর হাত ধরে ঝাঁকিয়ে বলে, ও বাবু রাব্বু, যাও না, লোকটা জ্বলে যাচ্ছে তো। যাও 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 না প্লিজ। সিমের বিচি ভাজা খেতে না পারলে বাবু হওয়ার পর বাবু লোল পড়বে। সেই লোল তোমার শার্টে, গালে, নাকে লাগিয়ে দেবে। শ্রবণ ঘৃণায় নাক মুখ সিটকে দাঁতে দাঁত পিষে বলে, তুই আমাকে পাগল বানিয়ে তবে ক্ষান্ত হবি, সেটা কয়েকদিন ধরে খুব ভালোভাবে বুঝতে পারছি আমি। যাও না, লোকটা চলে যাচ্ছে তো। শ্রবণ ওয়ালেট হাতে নিয়ে গাড়ি থেকে নেমে ডাকতে ডাকতে দৌড় শুরু করে ভ্যানের পেছনে। লোকটা ইতিমধ্যে অনেকটা দূরে চলে গেছে। সোহা গাড়ির পেছনে একবার উকি দেয়। শ্রবণ এখনো দৌড়াচ্ছে। সিটে শরীর এলিয়ে দিয়ে নিজের উঁচু পেটের উপর হাত রেখে মুচকি মুচকি হাসতে শুরু করে। শ্রবণ বিচি কিনে এনে সোহার হাতে ধরিয়ে দিয়ে গাড়িতে উঠে বসে। এতগুলো? শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, জন্মের খাওয়া খা এখন। সোহা আর কিছু না বলে একটা তুলে মুখে নেয়। আহ, কি শক্ত, চোয়াল নড়ে উঠেছে। একটা বিচি ছিলে শ্রবণের দিকে এগিয়ে ধরে বলে, খাও, দেখো কত মজা। খাবো না এই বালের বেশি। খেতে চেয়েছিস, তুই এখন খা। এগুলো বালের বিচি না, এগুলো সিমের বিচি। সিমের বিচি। বক বক না করে চুপ থাক। তাহলে খাও। বলছি তো খাবো না। এই একটাই খাও। শ্রবণের আর কথা বলতে ইচ্ছে করছে না, তাই ঘাড় ঘুরিয়ে হাঁ করে সোহার মুখে বিচি পুড়ে দিয়ে নিজে খেতে শুরু করে। এরপর আরো কয়েকবার শ্রবণের মুখে বিচি ছিলে পুড়ে দিয়েছে সোহা। শ্রবণ খাচ্ছে চুপচাপ, বলছে না কিছু। সোহা আবারও বিচি ছিলছে শ্রবণকে খাওয়ানোর জন্য। শ্রবণ ফট করে ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়, কপাল ভ্রু কুচকে বলে, তুই দাঁত দিয়ে ছিলিছিলে আমাকে বেশি খাইয়ে দিচ্ছিস? সোহা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, বিচির খোসা অনেক শক্ত, হাত দিয়ে ছিলতে পারছি না। তাই বলে তুই দাঁত দিয়েছিলি নিজের লালাস আমাকে খাইয়ে দিবি? তো কি হয়েছে? আচ্ছা যাও, আর খাওয়াবো না। নাও, তুমি খোসা সহ খাও। সবগুলো বেশি এখন দাঁত দিয়ে ছিলিছিলে, আমাকে খাওয়াবি? তাহলে আমি কি খাবো? না খেয়ে থাক। সোহা মুখ গোমরা করে দাঁতের নিচ থেকে শিমের বিচি বের করে শ্রবণের মুখে পড়ে দেয়। ওর কি দোষ? বিচির খোসা অনেক শক্ত, হাত দিয়ে ছাড়াতে পারছে না, তাই তো দাঁতের সাহায্য নিতে হচ্ছে। ফ্ল্যাটে ফিরে ফ্রেশ হওয়ার জন্য সোহা ওয়াশরুমে ঢুকেছে। শ্রবণ ড্রেস চেঞ্জ করে নিয়েছে। হঠাৎ ফোন বেজে ওঠায়, হাতে নিয়ে দেখে মাঝে দানটি। হ্যালো শ্রাবণ। হ্যাঁ আন্টি, বলুন। আমি দেশে বাড়িতে যাচ্ছি, ফিরবো কয়েকদিন পর। হুট করে যেতে হচ্ছে, মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। ফ্রিজে মাছ, মাংস, সবজি কিছুই নেই, শুধু কিছু ডিম আছে। দুধওয়ালা সকালে দুধ দিয়ে যাবে। বাজার করতাম, কিন্তু তার আগেই তো আমাকে চলে যেতে হলো। কোনোভাবে ম্যানেজ করে চলতে পারবে না কদিন? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।